সাথে থাকার অবস্থায় দেখো মাথা নাড়াচাড়া করানোর জন্য সে কিন্তু হচ্ছে একটা সাপোর্টের প্রয়োজন হবে, একটা যান্ত্রিক পয়সা টেকনিক। পয়সা টেকনিক দিয়ে হচ্ছে আমরা আজকে চলন ও অঙ্গচালনা অধ্যায়ের এই মাস্টার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মাস্টার ক্লাসে হচ্ছে আমরা আমাদের হিউম্যান বডি, যে আমাদের কঙ্কাল তন্ত্র রয়েছে, পুরো সিস্টেমটাকে হচ্ছে আমরা একদম ধরে ধরে একদম রিয়েল হিউম্যান বিং এর স্কেলেটন থেকে আমরা ধরে ধরে পড়বো। আমরা বিভিন্ন টেকনিক শিখবো, আমরা বিভিন্ন গল্পের মাধ্যমে হচ্ছে আমাদের এই মাস্টার ক্লাসটি কন্ডাক্ট করব। সো প্রথমেই বলে নেই যে এই মাস্টার ক্লাসে হচ্ছে আমরা মূলত কোন বিষয়গুলো কভার করব। আমরা হচ্ছে প্রথমে এই অধ্যায় থেকে যে কিওয়ার্ডগুলো জানলে অধ্যায়ের কমপ্লিকেটেড ওয়ার্ডগুলো একদম সহজ হয়ে যায়, সেটার জন্য হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করব। প্রথমে কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আমাদের বেসিকটা স্ট্রং হবে। ওই বেসিক দিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের যে বোন অ্যান্ড মাসেল রয়েছে সেগুলোর সাথে আমরা রিলেশনটা দেখব, যে টেন্ডন কি, লিগামেন্ট কি, বোন কি, মাসেল কি, এই জিনিসগুলো আমরা বোঝার ট্রাই করব। এরপরে হচ্ছে আমরা হাড্ডি মাংসের প্রেম মানে হচ্ছে আমাদের বডির বিভিন্ন যে বোনসগুলো রয়েছে সেগুলোর সাথে রিলেটেড কিছু মাসেল রয়েছে। বোনসের ক্যারেক্টারিস্টিক্সের সাথে আমাদের মাসেলের বিভিন্ন বৈশিষ্ট্য মিলে যায়, তো সেই জিনিসগুলোকে আমরা একসাথে করে দিব, সেটাই হচ্ছে হাড্ডি মাংসের প্রেম। অস্থি থেকে রেটিকুলো এন্ডোথেলিয়াল যে সিস্টেমটা রয়েছে, তার মানে হচ্ছে আমাদের যে বোন রয়েছে, লং বোন এবং হচ্ছে আমাদের যেই এক্সিয়াল বোনগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে যেগুলো থেকে রক্ত উৎপন্ন হয় এবং রক্ত যেখানে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয় সেই জিনিসগুলোই হচ্ছে আমরা পড়বো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম থেকে, এবং এইটার মেকানিজমটা আমরা বুঝবো সুন্দর গল্প দিয়ে, মেটাফোর দিয়ে। ওকে, এরপরে হচ্ছে আমরা অস্থি কোষের অ্যানালাইসিসটা দেখবো। আমরা যে অস্থির যেই 3 প্রকারের কোষ রয়েছে সেই কোষগুলো হচ্ছে কেন এরকম নামকরণ করা হয়েছে এবং সেগুলোকে ভাঙলে আমরা কি পাই, সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের এই সেকশনটাতে। এরপরে আমরা হ্যাবাসিয়ান তন্ত্র দেখবো। হ্যাবাসিয়ান তন্ত্রকে অনেকটা পয়সার সাথে কম্পেয়ার করা যায়, বা হচ্ছে কয়েন রয়েছে কয়েনের সাথে কম্পেয়ার করা যায়। আর কয়েন দিয়ে যদি হচ্ছে আমরা হ্যাবাসিয়ান তন্ত্রটা পড়ি তাহলে আমাদের মনে রাখাটা অনেক সহজ হয়ে যাবে। এরপরে আমরা দেখবো সিসাময়েড বোন, কারণ সিসাময়েড বোন একটু এক্সেপশনাল বোন, কারণ এগুলো ডাইরেক্ট এদের উৎপত্তি কিন্তু হচ্ছে বোন হিসেবেই হয় না। সেই জিনিসগুলো হচ্ছে একটু বলা ট্রাই করবো, যে এই সিসাময়েড বোনগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে, কোন কোন বোনগুলোকে আমরা সিসাময়েড বোন বলতে পারি। এরপর হচ্ছে পেশির গঠন। পেশির গঠনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই গঠনের উপরে ডিপেন্ড করেই পেশি কার্যাবলী নির্ধারিত হয়, এই জন্য আমরা পেশির গঠনটা দেখবো। এরপরে আমরা দেখবো হাঁটুর যে পেশি রয়েছে সেগুলোকে আমরা বীজগাণিতিক ভাবে হচ্ছে বোঝার ট্রাই করব, এবং বীজগাণিতিক ভাবে সেই জিনিসগুলো মনে রাখার টেকনিক আমরা বলবো। লিভারের টেকনিক, লিভারের টেকনিকটা হচ্ছে আমরা পাশা কষাইয়ের উদাহরণ দিয়ে দেখবো, যে কষাই কি করে হচ্ছে এই লিভারের ব্যাপারটাকে খুব সহজে আমাদের মনে রাখার জন্য হেল্প করে। সো আশা করি আজকের এই মাস্টার ক্লাসটা তোমরা যারা দেখছো তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আমাদের এই মাস্টার ক্লাসটি। এবার আমরা কঙ্কালতন্ত্র অধ্যায়টাকে ভালো করে বোঝার জন্য কঙ্কালতন্ত্রের যে কিওয়ার্ডগুলো আমাদের জানা প্রয়োজন সেটাই দেখব। সো এখন আমরা পড়বো হচ্ছে কিওয়ার্ড। সো কঙ্কালতন্ত্র অধ্যায়ে যে কিওয়ার্ডগুলো জানলে আমাদের এই অধ্যায়টা অনেকটাই সহজ হয়ে যাবে, সেটাই আমরা দেখব। প্রথমে আমাদের যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে শ্রোণী। অনেকের ক্ষেত্রে শ্রোণী শুনলে বুঝতে পারে না যে শ্রোণী মানে কি বোঝাচ্ছে। শ্রোণী বলে নর্মালি বোঝানো হয় নিতম্বকে বা আমাদের নিচের অংশকে। নিতম্ব বলতে আমরা কি কোনটাকে বুঝবো? আমরা কিন্তু হচ্ছে আমাদের হিপ বোন রয়েছে, যে এগুলাকে আমাদের কোমরে থাকে। কোমরে মানে হচ্ছে আমাদের অনেকে বলা হয় না বাটকে, বা সেরকম কোমরের জায়গাতে এইরকম হিপ বোন থাকে। সো হিপ বোনগুলো মিলে হচ্ছে তারা একটা এরিয়া ফর্ম করে, যে এরিয়াটা ফর্ম করলে দেখতে অনেকটা গোলাকার মনে হয়, যেটাকে অনেকটা চক্রের মতো মনে হয়। এর জন্য এটাকে বলা হয় শ্রোণী চক্র বা নিতম্বের চক্র এটাকে বলা হয়। সো এগুলো যখন হচ্ছে যে এরিয়াটা বা যে রিজিয়নটা ফর্ম করে সেটাকে বলা হয় শ্রোণী চক্র, আর এটাকে আমরা নিতম্ব বলতে পারি। সো শ্রোণী মানে কি, এটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের পরবর্তীতে এই অধ্যায়ে যেখানে শ্রোণী আসবে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি শ্রোণী বলতে কোনটাকে বোঝানো হচ্ছে। আই থিঙ্ক এটা তোমরা এখন বুঝতে পারবা। এরপরে শব্দটা দেখো, এরপরে শব্দটা হচ্ছে নেহাই। নেহাই শব্দটা তুমি পাবা হচ্ছে আমাদের কানের ভিতরে যে হাড্ডি রয়েছে এগুলো কিন্তু ছোট ছোট হাড্ডি। সো এগুলো এটা মনে রাখার জন্য খুব সুন্দর একটা টেকনিক আছে। সো নেহাই থেকে আমি একটু বলে দিই, আমাদের যে কর্ণাস্থি রয়েছে, কর্ণাস্থি মানে হচ্ছে কানের অস্থি। আমরা এটাকে মনে রাখার জন্য সুন্দর একটা টেকনিক বলতে পারি, সেটাকে হচ্ছে মিস, MIS। সো এম দেওয়া হচ্ছে ম্যালিয়াস, ম্যালিয়াস। আই দ্বারা হচ্ছে ইনকাস, অ্যান্ড এস দ্বারা হচ্ছে স্ট্যাপিস, স্ট্যাপিস। সো এটা হচ্ছে কর্ণাস্থি। তো এই কর্ণাস্থির মাঝখানে ইনকাস দেখতে কেমন, এটা যখন আমরা পড়তে যাই তখনই আমরা একটা শব্দ পাই যে জিনিসটা দেখতে নেহাইয়ের মতো। তখনই আমাদের স্টুডেন্টের মনে প্রশ্ন জাগে, তাহলে নেহাইটা আসলে কিরকম?
আচ্ছা, তোমরা হয়তোবা নেহাই দেখে থাকবা, তোমরা বিভিন্ন রেল লাইন যখন দেখো তখন রেল লাইনে যে পাতটা রয়েছে যেটার উপর দিয়ে রেলটা চলাচল করে, সেটা দেখতে আমি যদি সেটাকে এভাবে বাইরে থেকে দেখতে এরকম মনে হয়, আর আমি যদি এটাকে কাটলে কেমন লাগে সেটা একটু দেখাই। কাটলে রেল লাইনটা কেমন লাগে, সেটা অনেকটা এইরকম লাগে। ওকে, কাটলে এরকম, মানে এটার উপর দিয়ে ট্রেনটা চলাচল করে। সো এটার সাথে আরো ভালো মিল রয়েছে, যারা হচ্ছে দা বটি বানায় সেখানে তারা যেটার উপরে রেখে হচ্ছে হাতুড়ি দিয়ে পিটায়, সেটাই অনেকটা নেহাইয়ের মতো। অথবা তুমি বলতে পারো যে কুরবানির সময় হচ্ছে কসাইরা যেটার উপরে রেখে, অনেক ক্ষেত্রে যারা মানে প্রফেশনাল কসাই তারা যেটার উপরে রেখে হচ্ছে মাংস কাটে, তুমি সেটাকে হচ্ছে নেহাই বলতে পারো। আবার অনেকে গাছের উপরে রেখে কাটে, ওইটা না, বাট হচ্ছে যেটা দেখতে অনেকটা এইরকম হবে এটাকেই বলা হবে নেহাই। ওকে, আই থিঙ্ক এটা বুঝে গেছো। নেহাই মানে হচ্ছে রেল লাইনের পাত মনে রাখতে পারলেই হয়ে যাবে, রেল লাইনের পাত। এটা যদি মনে রাখতে পারো তাহলে অনেকটাই তোমার এই যখন ইনকাস দেখতে কেমন নেহাইয়ের মতো, তখন আর তোমার পরীক্ষা হলে ভুল হবে না। এরপর একটা শব্দ রয়েছে প্রসেস। প্রসেস কি? প্রসেস মানে যদি আমরা কখনো কোনো হাড় দেখি, যে কোনো হাড়ের বর্ধিত কোনো অংশ বা বাড়তি কোনো অংশকে হচ্ছে আমরা প্রসেস হিসেবে বলি, বা প্রলম্বিত কোনো অংশকে আমরা প্রসেস বলে থাকি। সো যেখানে আমরা প্রসেস পাবো তাহলে ধরে নিব সেটা হচ্ছে নির্দিষ্ট হাড়ের এটা বাড়তি অংশ, তার মানে প্রসেস মানে বাড়তি অংশ। সো এটা আমরা লিখি নেই, প্রসেস মানে হচ্ছে বর্ধিত অংশ, বাড়তি না লিখে বর্ধিত লিখি, বর্ধিত অংশ। তার মানে প্রসেস মানে হচ্ছে আমার বর্ধিত অংশ। এবার আরেকটা সুন্দর শব্দ আসছে, এটা হচ্ছে ফোরামেন। ফোরামেনটা কি? আমরা তো জানি আমাদের মেরুদণ্ড গঠন হওয়ার জন্য আমাদের ভার্টিব্রা প্রয়োজন হয় বা আমাদের কশেরুকা প্রয়োজন হয়। আমাদের এই কশেরুকাগুলো যদি তোমাদেরকে আমি দেখাইতে চাই তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে, একটু অপেক্ষা করো। আমি যদি তোমাদের কশেরুকা দেখাই তাহলে কশেরুকাগুলোর জিনিসগুলো এরকম হবে। এগুলো হচ্ছে আমাদের কশেরুকা, আর এগুলাই হচ্ছে আমাদের আমাদের ভার্টিব্রাল যেই হচ্ছে আমাদের যে কলামটা সেটা এভাবে ফর্ম করে। সো একটার পরে একটা এই কশেরুকাগুলো লেগে থাকে বা এই ভার্টিব্রাগুলো লেগে থাকে। সো আমি যদি নির্দিষ্ট একটা ভার্টিব্রা ধরি এবং এই যে ভার্টিব্রাটা তুমি দেখতে পাচ্ছ বা এই কশেরুকা দেখতে পাচ্ছ, তার সামনে যে বডি রয়েছে, পেছনে দেখো একটা ফুটা রয়েছে। আমি যদি একটা কলম দিয়ে তোমাদের দেখাইতে চাই, দেখো এই যে যে একটা নির্দিষ্ট ফুটা, তার মানে ভার্টিব্রার ভিতরে যে নির্দিষ্ট ফুটা দিয়ে হচ্ছে আমার বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের সুষুম্না কান্ড বলো বা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলের কথা বলো, সেগুলো যাতায়াত করে, সেটাকেই বলা হয় ফোরামেন। তা আমি কলম যেটার মধ্যে দিয়ে ঢুকাইতে পেরেছি সেটাই হচ্ছে আমার ফোরামেন। ওকে, তার মানে আমি এখানে লিখতে পারি যে আমার ফোরামেন কোন জিনিসটা, সেটা হচ্ছে আমার ভার্টিব্রার যে ছিদ্র রয়েছে, ভার্টিব্রার ছিদ্র, ভার্টিব্রার ছিদ্রকে আমরা ফোরামেন বলছি। সো এখন ক্যানেল কোনটা বলবে? ক্যানেল বলতে ভার্টিব্রাল ক্যানেল রয়েছে। যখন আমার কয়েকটা ভার্টিব্রাকে আমি এক করব, ধরো আমি 3-4টা ভার্টিব্রাকে এক করলাম, তখন তাদের ছিদ্রের সবগুলো ছিদ্রকে একসাথে যদি আমি এক করি, ধরো আমি একটার মধ্যে দিয়ে ঢুকালাম, একটা ফোরামেনের মধ্যে ঢুকালাম, দুটার মধ্যে ঢুকালাম, তিনটার মধ্যে ঢুকালাম, এই যে 3টা ভার্টিব্রার ফোরামেনের মধ্যে ঢুকালাম, তখন জিনিসটা অনেকটা লম্বা ক্যানেলের মতো হয়েছে। তার মানে অনেকগুলো ভার্টিব্রা মিলে যেটার মধ্য দিয়ে হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডগুলা যায়, যেটার মধ্য দিয়ে সেই জিনিসগুলোকে একসাথে বলা হয় ভার্টিব্রাল ক্যানেল। এখন ক্যানেল ফর্ম হয়েছে। তোমরা যারা দেখবা যে গ্রামে টয়লেট বানানোর জন্য স্ল্যাব বসানো হয়, তাই না? তো সেখানে একটা দিয়ে তো আর টয়লেট বানানো যায় না, অনেকগুলো স্ল্যাব একটার উপর একটা রেখে তারপরে হচ্ছে এখানে স্ল্যাব বানানো যায়। তখন ওইটাকে আমরা মানে বলতে পারি যে এটা একটা পাকা টয়লেট হয়েছে। তেমনি ভাবে একটা ভার্টিব্রার ভিতরের ছিদ্রকে বলা হবে ফোরামেন, বাট অনেকগুলো ভার্টিব্রার ভিতর দিয়ে যখন হচ্ছে আমরা কোনো কিছু যাতায়াত করবে তখন ওই জায়গাটাকে বলা হবে ভার্টিব্রাল ক্যানেল। তার মানে আমরা ফোরামেন এবং ক্যানেল এই দুটা বিষয়টা বুঝলাম। একটা ভার্টিব্রার ছিদ্র হলে সেটাকে ফোরামেন বলবে, অনেকগুলো ভার্টিব্রার ছিদ্র হলে সেটাকে ভার্টিব্রাল ক্যানেল বলবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তার মানে এটা হচ্ছে অনেকগুলো ভার্টিব্রাল ছিদ্র একসাথে, অনেকগুলো ভার্টিব্রাল ছিদ্র একসাথে। ওকে, আরেকটা শব্দ হচ্ছে আর্টিকুলেশন। আর্টিকুলেশন মানে হচ্ছে একটার সাথে আরেকটা লাগা। একটা হাড্ডি যদি আরেকটা হাড্ডির সাথে লাগে তখন ওইটাকে আমরা বলি আর্টিকুলেট হওয়া। তেমনি আমার হাতের যে আঙ্গুলগুলো রয়েছে, এই আঙ্গুলগুলোকে আমি যদি চামড়াটা খুলে ফেলি তাহলে আমি দেখবো আমাদের প্রত্যেকটা ছোট ছোট হাড় আরেকটা হাড়ের সাথে লেগে আছে। এই যে এরকম ভাবে একটার সাথে আরেকটা লেগে থাকাকে বলা হয় আর্টিকুলেশন। সো আর্টিকুলেশন শব্দটা তুমি যেখানেই পাবা সেখানে বুঝে নেবা যে লেগে থাকা বা হচ্ছে সংযুক্ত হওয়া। আর্টিকুলেশন মানে হচ্ছে সংযুক্ত হওয়া। আর্টিকুলেশন খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে, ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের ফিমার, মানবদেহের সবচেয়ে বড় হাড়,
এবং এটার সাথে যে আমরা হিপ বোনের কথা বলেছিলাম সেটা দেখো এভাবে লেগে থাকে। সো এটা একটা আর্টিকুলেশন, এটা একটা হচ্ছে তারা হচ্ছে এখানে একটা জয়েন্ট ফর্ম করেছে। সো সেগুলো নিয়ে আমরা সামনেই পড়বো ইনশাল্লাহ। সো এটাই জেনে রাখো, এভাবে যুক্ত হওয়াকেই বলা হয় আর্টিকুলেশন। সো এই কিওয়ার্ডগুলো পড়লে যে সুবিধাটা হবে, তোমার পড়তে আর বোরিং লাগবে না, তোমার জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে, তুমি পড়তে আসলেই মজা পাবা। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্যালেট। প্যালেট শব্দটা তুমি প্রায়, এই যে আমি কথা বলতেছি এখন আমার প্যালেটের সহায়তা নিয়ে কিন্তু বলতেছি। প্যালেট শব্দের মানে হচ্ছে তালু। তুমি দেখো তোমার জিহ্বাকে এখনই উপর দিকে করো, জিহ্বাকে উপর দিকে করলে শক্ত একটা মুখের উপরে আবরণ দেখতে পাবা বা শক্ত হাড্ডির একটা তোমার স্তর দেখতে পাবা। এই যে জিহ্বাটা উপর দিকে করো, তখন যে শক্ত জিনিসটা পাবা ওটাকেই বলা হয় প্যালেট বা হার্ড প্যালেট, যেটাকে আমরা বলি শক্ত তালু। সো প্যালেট মানেই হচ্ছে তালু। প্যালেট মানে কি? তালু। প্যালেট মানে হচ্ছে আমার তালু। এখন আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে আমাদের ফ্যাসেট। ফ্যাসেট জিনিসটা কি? ফ্যাসেট মানে হচ্ছে আমরা যদি কোনো হাড়ের কোনো মসৃণ অংশ দেখি, বা হাড়ের উপরে কিন্তু এবড়ো থেবড়ো অংশও থাকে, দেখো এই হাড়ের সবকিছুই কিন্তু হচ্ছে মসৃণ না, কোনো কোনো জায়গায় এবড়ো থেবড়ো, আবার কোনো কোনো জায়গায় হচ্ছে মসৃণ। সো একটা হাড়ের যে জায়গাটা মসৃণ থাকে, সেই মসৃণ জায়গাটাকে বলা হয় তোমার এই ফ্যাসেট। তার মানে মসৃণ জায়গাকে কি বলা হবে? হাড়ের মসৃণ জায়গাকে বলা হবে ফ্যাসেট। সো আমি এটা লিখে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা খাতায় অবশ্যই নোট করবে। হাড়ের মসৃণ জায়গা, হাড়ের মসৃণ জায়গাকে বলা হয় আমার ফ্যাসেট। এবার দেখো আর্চ। এখন আমরা একটা শব্দ প্রায় জানি, যারা তোমরা হচ্ছে ব্লাড অধ্যায়টা পড়েছো, রক্ত সংবহন অধ্যায়টা পড়েছো, সেখানে তোমরা পড়েছো আর্চ অফ অ্যাওর্টা। এরকম আর্চের প্রয়োগ কিন্তু আমাদের কঙ্কালতন্ত্রেও রয়েছে। আর্চ মানে যে কোনো কিছু বাঁকানোকে বোঝাচ্ছে। আর্চারি যে গেম আছে না, মোবাইলে দেখবা যে হচ্ছে আর্চারি গেম আছে, অথবা হচ্ছে বিভিন্ন সময় যারা ধনুক দিয়ে খেলে, কয়েকদিন আগে মার্ক জাকারবার্গকে দেখলাম ফেসবুকে হচ্ছে সে আর্চারি খেলছে। সো এই টাইপের যে জিনিসগুলো রয়েছে, যেটা ধনুকের মতো দেখতে বা বাঁকানো, সেই জিনিসগুলোকে বলা হয় আর্চ। সো আর্চ কি আসলে কি ফর্ম করে? আমি যদি তোমাদেরকে হচ্ছে কশেরুকা, যে আমাদের বুকের পাঁজর রয়েছে, যা পশুকা যেটাকে বলা হয়, সেই পশুকাটা দেখাই, তাহলে তোমরা আর্চ সম্বন্ধে একটা আইডিয়া পাবা। এটাই হচ্ছে ধরো হচ্ছে তোমাদের পশুকা। পশুকা বা যেটাকে আমরা রিব বলি, রিব মানে বুকের খাঁচা, এগুলো দিয়ে গঠিত। তো মানে এগুলো হচ্ছে আমার রিব। দেখো এগুলো কিন্তু বাঁকানো। সো এই বাঁকানোগুলো যখন বুকের জায়গা মতো ঠিক মতো বসে, তাদের নিচের অংশে অনেকগুলো দেখা যায় এই রকম করে একটা জায়গা ফর্ম করে। আমি তোমাদের এঁকে দেখাই। বুকের খাঁচাগুলো যখন এভাবে আসে, তখন একটা ফেজে আস্তে আস্তে সেটা দেখো ছোট হতে থাকে। তখন দেখো এটা অনেকটা ধনুকের মতো, এই জায়গাটা এরকম মনে হয়, তখন এই জায়গাটাকে বলা হয় আমাদের আর্চ। ওকে, এখানে আমাদের আর্চের শব্দটা আমরা প্রয়োগ দেখতে পাই। তার মানে আর্চ মানেই হচ্ছে বাঁকানো বা অনেকটা ধনুকের মতো বাঁকানো, ধনুকের মতো বাঁকানো, বাঁকানো। ওকে, তার মানে আমরা আর্চ মানে ধনুকের মতো বাঁকানো, এটা আমরা বুঝে গেলাম। এরপরে হচ্ছে পেরি। পেরি শব্দ তুমি অনেকটাই পাবা। পেরি মানে যে কোনো জায়গায় তুমি যখন হচ্ছে পেরি পাবা, তার মানে হচ্ছে বাহিরের দিকে। পেরি মানে কি? বাহিরের দিকে। পেরিকন্ডিয়াম, পেরিটোনিয়াম, তার মানে পেরি মানে হচ্ছে বাহিরের দিকে। সো পেরি শব্দটা যদি তোমার মনে থাকে, তুমি অনেক শব্দের মিনিং কিন্তু নিজেই বুঝে যাবা। অন্ততপক্ষে ওই শব্দটা সম্বন্ধে একটা প্রাথমিক আইডিয়া তুমি ক্লিয়ারলি নিতে পারবা। তার মানে পেরি মানে হচ্ছে বাহিরের দিকে। পেরি মানে কি? বাহিরের দিকে, বাহিরের দিকে। এবার দেখো যষ্টি। যষ্টি শব্দটা তুমি হচ্ছে যখন হাড় পড়তে যাবা, তখন একটা জায়গায় তুমি পাবা যে হচ্ছে ফিবুলা দেখতে অনেকটা যষ্টির মতো। এখন তোমার মনে হইতে পারে যষ্টি আবার কি জিনিস, আমি তো যষ্টি কখনো দেখি নাই। দেখো অন্ধ মানুষ যখন হচ্ছে কিছু একটা উপর দিয়ে ভর দিয়ে চলে, তখন সেটাকে বলা হয় অন্ধের যষ্টি বলা হয়। তার মানে কি? অন্ধ ব্যক্তি একটা লাঠির উপরে ভর দিয়ে চলছে। তার মানে এই যে আমাদের ফিমার রয়েছে, তার নিচে যে হচ্ছে আমার ফিবুলা রয়েছে, সেই ফিবুলাটা দেখতে অনেকটা লাঠির মতো। সো এই জন্যই এটাকে বলা হয়েছে যে আমার যষ্টি বা লাঠি। তার মানে ফিবুলা দেখতে কেমন? ফিবুলা দেখতে লাঠির মতো, সেটাকে বইয়ের ভাষায় বলা হয়েছে যষ্টির মতো। তার মানে যষ্টি মানে হচ্ছে আমার লাঠি। তার মানে এখন থেকে তুমি আর ভুলবা না যে যষ্টি মানে কি জিনিস, মানে লাঠি। তাহলে ফিবুলা দেখতে কেমন? ফিবুলা দেখতে হচ্ছে লাঠির মতো। তার ফিবুলা থাকে কোথায়? আমার যে বড় হাড় ফিমার রয়েছে পায়ের, তার নিচে যে দুইটা হাড় রয়েছে, সেই টিবিয়া আর ফিবুলা, সেই ফিবুলাটা দেখতে আমার লাঠির মতো বা বইয়ের ভাষায় যষ্টির মতো। অ্যান্ড লাস্টে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোষ্ঠী। এই কোষ্ঠী শব্দটা দ্বারা বোঝাচ্ছে, যেখানে আমি এই জিনিসটা পাবো সেটাই বুঝে নেব যে আমার বুকের পাঁজরের কথা বলা হয়েছে বা পাঁজরকে স্পেসিফিকভাবে বলা হয়েছে। এর আগে আমরা আর্চ বলতে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে বাঁকা যে কোনো রিজিয়ন বা বাঁকা কোনো কিছুকে আমরা আর্চ হিসাবে কল্পনা করতে পারি। আর এখানে কোষ্ঠী যখন বুঝাবে, তখনই আমরা বুকের পাঁজরকে আমরা ডিনোট করে নিব। সো এগুলো হচ্ছে এক একটা হচ্ছে পশুকা
বা যেটাকে আমরা রিব বলি। ওকে, সো এটাকেই তুমি যখন কোনো জায়গায় কোষ্ঠী পাবা, তার মানে বুঝে নেবা যে এখানে এটা সম্বন্ধে মোটামুটি বলা হচ্ছে। তার মানে কোষ্ঠী বলতে আমরা পাঁজর বুঝবো বা পশু কাকে বুঝবো। সো এটা বলতে আমরা পাঁজরকে বুঝে নিব বা পশু কাকে বুঝে নিব, পশু কাকে আমরা বুঝে নিব। সো এই কিওয়ার্ডগুলো জানার পরে তোমার হচ্ছে এই অধ্যায়ের কঙ্কালতন্ত্র অধ্যায়ের অনেক কিছু কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে পড়তে গিয়ে। কারণ বই পড়তে গিয়ে যদি কোনো কিছু তুমি আটকে যাও তাহলে কিন্তু বই পড়ার মজাটা থাকে না। বা তুমি যদি জিনিসটা বুঝতে পারো, সেন্স করতে পারো, ও আচ্ছা এটা মানে তো এটা, তাহলে তোমার কাছে পড়াটা অনেক ভালো লাগবে। সো জিনিসটাকে আমি আরেকবার রিক্যাপ করে দিই। রিক্যাপ করে জিনিসটা এরকম আসবে যে শ্রোণী মানে কি, আমাদের নিতম্বর যে অংশটা বা নিচের অংশটা, যেটা হচ্ছে আমার দুইটা হিপ বোন মিলে গঠন করে। পুরুষের ক্ষেত্রে হিপ বোন শ্রোণীটা একরকম হয়, শ্রোণী চক্রটা একরকম হয়। নারীর ক্ষেত্রে শ্রোণীটা আরেক রকম হয়, কারণ নারী সন্তান জন্ম দেয়, পুরুষ তো আর সন্তান জন্ম দেয় না। সো দুইটার গঠন কিন্তু আলাদা হয়ে থাকে, সেটাকে আমরা শ্রোণী বলা হয়। তো শ্রোণী মূলত চক্র বানায়, সেটাকেই বলা হয় শ্রোণী চক্র। নেহাই কি? নেহাই হচ্ছে আমাদের কানের যে অস্থি, কানের ভেতরে ছোট ছোট 3টা অস্থি রয়েছে, যাদের ঘর্ষণের ফলে কিন্তু আমরা তরঙ্গগুলো আমরা হতে শুনতে পাই। সো সেটাই হচ্ছে MIS দিয়ে, এই টেকনিকটা দিয়ে মনে রাখতে পারি। MIS, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। এর মাঝখানে যে ইনকাস যে হাড়টা রয়েছে সেটা দেখতে নেহাইয়ের মতো। তো নেহাই কেমন জিনিস? সেটা হচ্ছে ট্রেনের, যেটার উপর দিয়ে ট্রেন চলাচল করে, সেটাকে যদি আমি এভাবে কাটি তখন দেখবো উপরের অংশটা একটু চড়া, নিচের অংশটা হচ্ছে একটু ছোট করে চড়া। সো যেটার উপরে রেখে মানুষ হচ্ছে হাতুড়া পেটায় কোনো কিছুর উপরে, সেটা অনেকটা দেখতে নেহাইয়ের মতো। এরপর আছে প্রসেস। প্রসেস মানে হচ্ছে বাড়তি অংশ, কোনো হাড়ের যে বর্ধিত অংশ থাকে সেটাকে প্রসেস বলা হয়। ফোরামেন মানে একটা ভাটিবেড়ার ভিতরে ফুটাকে বা ছিদ্রকে বলা হয় আমার ফোরামেন। আর অনেকগুলো ভাটিবেড়া একের পরে এক যদি থাকে, অনেকগুলো ভাটিবেড়া যদি একের পর এক থাকে, তখন সেই অনেকগুলো, এই একটা ফোরামেন, এই একটা ফোরামেন, এই একটা ফোরামেন, এই একটা ফোরামেন, সবগুলো ফোরামেনকে একসাথে আমি ক্যানেল বলি, সেটাকে বলা হয় ভার্টিব্রাল ক্যানেল। ওকে, এবার দেখি আর্টিকুলেশন মানে যুক্ত হওয়া, একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের নির্দিষ্ট জায়গায় যুক্ত হয়, ওই যুক্ত হওয়াটাকেই বলা হয় আর্টিকুলেশন। প্যালেট মানে তালু, আমরা হচ্ছে মুখের উপর দিয়ে এভাবে টের পাবো, যেটাকে তালু বলা হবে। ফ্যাসেট মানে হচ্ছে হাড়ের মসৃণ জায়গা, হাড়ের কিন্তু মসৃণ অমসৃণ দুই প্রকারের জায়গা থাকে। সো মসৃণ জায়গাটাকে আমরা নর্মালি ফ্যাসেট হিসাবে বলি। এবার হচ্ছে আর্চ। আর্চ মানে ধনুকের মতো, ধনুর মতো বাঁকানো একটা জিনিস। সো এই বাঁকানো জিনিসটা অনেক জায়গায় আমাদের বডিতে থাকতে পারে। বর্তমানে এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে আমাদের পশু কাটা যখন থাকে, ট্রু রিপস, ফলস রিপস, ফ্লোটিং রিপস, এই জিনিসগুলো যখন আমরা সামনে পড়বো তখন আমরা বুঝতে পারবো যে এই আর্টসটা কত কাজে লাগে আমাদের। আরেকটা হচ্ছে পেরি। পেরি মানে বাইরের দিকে, যেটা দিয়ে আমরা মনে রাখতে পারি পেরিকন্ড্রিয়াম, পেরিটোনিয়াম, এই টাইপের শব্দগুলো। এবার হচ্ছে যষ্টি। যষ্টি মানে লাঠি। যষ্টিটা কিসের সাথে মিলে? এটা আকৃতিটা হচ্ছে আমার ফিবুলার সাথে মিলে। তো ফিবুলা কোথায় থাকে আমি লিখে দিই, এটা কিসের মতো? ফিবুলা, ফিবুলা। সো ফিবুলা কোথায় থাকে? ফিবুলা আমার পায়ে থাকে। পা বলতে আমার হচ্ছে সবচেয়ে বড় যে আমাদের শরীরের হাড়, যেটাকে বলা হয় ফিমার, ফিমারের নিচে আমার টিবিয়া এবং ফিবুলা থাকে। ওকে, এরপরে কোষ্ঠী। আমি কোথাও যদি কোষ্ঠী শব্দটা পাই তখন সে আমি বুঝে নিব যে কোষ্ঠী মানে হচ্ছে পাঁজর বা পশুকা। সো আমার মনে হচ্ছে তোমরা এই কিওয়ার্ডগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। আমরা একদম সত্যিকার মানুষের বোন দিয়েই কিন্তু বা হাড় দিয়েই তোমাদেরকে বোঝানোর ট্রাই করেছি। এই কিওয়ার্ডগুলো বোঝার ফলে তোমার এই অধ্যায়টা বোঝা আরো সহজ হয়ে যাবে। এবার হচ্ছে আমরা আলোচনা করব অস্থি ও পেশি সম্পর্কে। আমার হাতে তুমি এখন একটা অস্থি দেখতে পাচ্ছ বা একটা হাড় দেখতে পাচ্ছ। কি হাড় সেটা পরের বিষয়, একটা হাড় এটুকু আমরা বুঝতে পারছি। আর আমি যে হাত দিয়ে লিখছি এটাও কিন্তু আমার ভেতরে কিন্তু আমার হাড় রয়েছে, কিন্তু উপর দিয়ে আমার মাসল বা পেশি রয়েছে। সো এই হাড় এবং পেশির সাথে যে সম্পর্কটা, এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কঙ্কলতন্ত্র অধ্যায়টা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সো এই জন্য আমাদের কিছু বেসিক ক্লিয়ার করা লাগবে। বেসিক ক্লিয়ার করার ক্ষেত্রে আমরা হচ্ছে সমীকরণ দিয়ে দেখব, কারণ সমীকরণ দিয়ে, সহজ সমীকরণ দিয়ে জিনিসগুলো যদি আমি পড়ি তাহলে হচ্ছে মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। তো আশা করবো এই জিনিসগুলো তোমার অনেক কাজে লাগবে। খাতা কলম নিয়ে এই জিনিসগুলো, যে সমীকরণগুলো আমি লিখছি এটা কিন্তু খাতায় লিখে রাখো। দেখো, আমাদের অস্থি বলতে আমরা কোনটাকে বুঝাই? অস্থি বলতে আমরা বুঝাই যেটা হচ্ছে শক্ত, যেটা আমাদের মেইন কাঠামো ফর্ম করে, যেটা ছাড়া আমরা এক পিণ্ড মাংসপিণ্ড ছাড়া কিছুই না। জন্মের সময় যেটা সংখ্যা থাকে 300টি, এবং হচ্ছে যখন হচ্ছে পূর্ণবয়স্ক হয় সেটা হচ্ছে 206টি হয়ে যায়। সো এইরকম যেই জিনিসগুলো হয় সেগুলোকে আমরা অস্থি বলে থাকি, এবং যেগুলো শক্ত এটা মিনিমাম আমরা বুঝতে পারি। সো অস্থি বলতে আমরা বুঝাবো যে সেটা হচ্ছে তরুণাস্থির সাথে যখন আমি ক্যালসিয়াম বা ক্যালসিয়ামের লবণ যুক্ত করব, ক্যালসিয়াম লবণ। ওকে, সো তরুণাস্থির সাথে যখন ক্যালসিয়াম লবণটা আমি যুক্ত করি তখন হচ্ছে সেটা শক্ত হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের বনি কাঠামোটা ফর্ম করে। এখন প্রশ্ন হতে পারে তরুণাস্থি আবার কি জিনিস? সিম্পল,
অস্থি থেকে যদি আমি ক্যালসিয়াম লবণকে বাদ দিয়ে দেই বা অস্থি থেকে যদি ক্যালসিয়ামকে বাদ দিয়ে দেই তাহলে যেটা পাই সেটাই আমার তরুণাশ্রী। সিম্পল বিষয়, তাই না? এখন প্রশ্ন হতে পারে ভাইয়া শুধু ক্যালসিয়ামে কেন বলছেন, বাকি কি অন্য কোনো প্রকারের মানে লবণ নেই? হ্যাঁ আছে, তবে 97%ই হচ্ছে ক্যালসিয়াম। সো এই জন্য ক্যালসিয়ামটাকে আমরা উদাহরণ হিসেবে ধরছি। সো হোয়াট ইজ তরুণাশ্রী? তরুণাশ্রী হচ্ছে নমনীয় এমন একটা পদার্থ যেটা হচ্ছে আমাদের বডি গঠন করার জন্য হেল্প করে, আমাদের অস্থির পাশাপাশি সে আমাদের বডির শেপটাকে দেওয়ার জন্য হেল্প করে। যেমন আমাদের নাকের যে হাড্ডিটা, হ্যাঁ আমরা অনেকে কুরকুরে হাড্ডি বলি যে জিনিসগুলো, অনেকের মুরগি বা গরুকে যখন গরুর মাংস খায় অথবা ছাগলের মাংস খায় তখন দেখা যায় কিছু কিছু হাড় রয়েছে যেগুলো কুরকুরে। সো সেই জিনিসগুলোকে আমরা তরুণাশ্রী বলতে পারি। তার মানে এগুলো হাড়ের মতো অনেক শক্ত না, আবার মাংসপেশির মতো একদম নরম না, এগুলো মাঝামাঝি অবস্থায় থাকে। আর তার মানে কি এই জিনিসগুলো যদি ঠিক মতো ক্যালসিয়ামের লবণটা পেতো বা ক্যালসিয়াম পেতো, ঠিকই কিন্তু সে শক্ত হাড্ডি হয়ে যেত। যেহেতু সে হচ্ছে ক্যালসিয়ামের লবণ পায়নি বা সে এটা থেকে বঞ্চিত হয়েছে, এই জন্য সে তরুণাশ্রী হয়েছে। সো হোয়াট ইজ তরুণাশ্রী? তরুণাশ্রী হচ্ছে আমি অস্থি থেকে যদি আমি ক্যালসিয়ামকে বিয়োগ করে দেই, ক্যালসিয়াম বাদ দিয়ে দেই, তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার তরুণাশ্রী। সো ক্যালসিয়ামের লবণ দিলাম। ওকে, এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া হোয়াট ইজ টেন্ডন অ্যান্ড হোয়াট ইজ লিগামেন্ট? এটা অনেক আসে, তুমি অনেক সময় পেপারে দেখবা যে এই ক্রিকেটার খেলতে গিয়ে তার হচ্ছে পায়ে টেন্ডন ছিঁড়ে গেছে, কারো লিগামেন্ট ছিঁড়ে গেছে, গাছ থেকে পড়ে লিগামেন্ট ছিঁড়ে গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে লিগামেন্ট ছিঁড়ে গেছে বা টেন্ডনে ঝামেলা হয়েছে, এই টাইপের জিনিসপাতি আমরা প্রায় শুনি। বাট টেন্ডন আর লিগামেন্ট নিয়ে হচ্ছে আমাদের অনেকের ভিতরে একটা কনফিউশন থাকে যে টেন্ডন কি জিনিস আর লিগামেন্টটা কি জিনিস। সো প্রথমে আমরা দেখি টেন্ডন। সো টেন্ডন হচ্ছে আমরা যখন দেখবো যে হচ্ছে আমার যে হাড়টা রয়েছে এটা কিন্তু হাড়ের উপরে আমার এই মাংসপেশিগুলো লেগে আছে। সো এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় এই মাংসপেশির সাথে হাড়ের সম্পর্ক স্থাপন করার জন্য আমরা কথিত ভাষায় বলতে পারি যে জোড়া লাগানোর জন্য যে দড়ির মতো জিনিসটা কাজ করে, মানে হাড়ের সাথে পেশির জোড়া লাগানোর জন্য যেই দড়িটা কাজ করে বা যে দড়িগুচ্ছ কাজ করে সেটাকে আমরা টেন্ডন বলি। তার মানে অস্থির সাথে যদি পেশিকে আমার লাগাইতে হয়, কাকে? অস্থির সাথে যদি আমার পেশিকে লাগাইতে হয়, সেটার জন্য আমি যাকে ইউজ করি সেটাই হচ্ছে আমার টেন্ডন, সেটাই কি আমার টেন্ডন। সো আই থিঙ্ক এই জিনিসটা তোমাদের নর্মালি ক্লিয়ার হয়ে গেছে যে টেন্ডন জিনিসটা কি। টেন্ডন মূলত একটা হাড়ের সাথে পেশিকে আমার যুক্ত করে বা সেটাকে বেঁধে রাখে, এটাই হচ্ছে আমার টেন্ডন। সো এবার আসো লিগামেন্ট জিনিসটা কি। সো লিগামেন্ট জিনিসটা হচ্ছে অস্থির সাথে আরেকটা অস্থি যুক্ত করার জন্য যে দড়িটা লাগে। এখানে মূলত ধরো দড়ি হিসাবে ধরে নেই যে একটা অস্থির সাথে আরেকটা অস্থিকে যুক্ত করার জন্য যেটা লাগে সেটাই হচ্ছে, আচ্ছা এখানে লম্বা দিয়ে দিই আমি ভুলে, এটাই হচ্ছে আমার আরেকটা অস্থি। তার মানে এক অস্থির সাথে আরেক অস্থিকে যুক্ত রাখার জন্য যে আমার জিনিসটা দরকার বা যে দড়ি টাইপের জিনিসটা দরকার সেটাকেই বলা হয় আমার লিগামেন্ট। সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো টেন্ডন মানে কি? অস্থির সাথে পেশি, এই দুটোকে লাগানোর জন্য যে দড়ি লাগে সেটাই হচ্ছে আমার টেন্ডন। লিগামেন্ট কি? আমার অস্থির সাথে অস্থি যুক্ত করার জন্য যেই আমার দড়ির মতো জিনিস লাগে সেটাকে আমার লিগামেন্ট বলে। এখন করোটি যে জিনিসটা সেটাকে আমি যদি তোমাদের একটু দেখাই, ধরো আমার হাতে এখন যেটা আছে এই পুরোটাই কিন্তু হচ্ছে করোটি। ওকে, এই করোটি আর করোটিকা এটার ভিতরে অনেকের প্যাচ লাগে, তো সেই প্যাচটাই আজকে দূর করব। দেখো করোটির এখানে অনেক কিছু যুক্ত আছে, এখানে সামনে চোখ বা মুখমণ্ডলীয় হাড় রয়েছে, এখানে কানের জন্য হাড় রয়েছে, তারপরে হচ্ছে এখানে হাইওয়েড বোন রয়েছে, মানে সবকিছু মিলেই কিন্তু করোটিটা। কিন্তু করোটিকা হচ্ছে শুধু উপরের অংশটা, শুধু উপরের যে অংশটা, উপরে যে আমার ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, এই জিনিসগুলোই হচ্ছে আমার করোটিকার অংশ। সো এইটা যদি সমীকরণ দিয়ে তুমি মনে রাখো তাহলে তোমার আর ভুল হবে না। সো পুরো জিনিসটাই হচ্ছে আমার করোটি, আর এইটার উপরের অংশটা শুধুমাত্র হচ্ছে করোটিকা। ওকে, পুরোটার ভিতরে আমার হাড় থাকে 29টা, আর উপরে যে অংশগুলো রয়েছে সেখানে হাড় থাকে আমার 8টা, বা করোটিকার অস্থি কয়টা? 8টা। আর করোটির অস্থি কয়টা? 29টা। তো সেটাই আমরা এখন একটু দেখবো। দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি। তা হোয়াট ইজ করোটি? করোটির ক্ষেত্রে আমার করোটিকা, দাঁড়াও, এখানে হচ্ছে করোটিকা প্লাস মুখমণ্ডলীয় অস্থি, তারপরে আমার কন্যাস্ত্রী বা কানের অস্থি। আমি একটু আগেই তোমরা শিখেছো কন্যাস্ত্রী মনে রাখার টেকনিক হচ্ছে MIS। ওকে, কন্যাস্ত্রী আর একটা হচ্ছে হাইওয়েড বোন, ওকে। সো এই সবগুলো মিলেই কিন্তু হচ্ছে আমার করোটিটা ফর্ম করে। তো করোটির কয়টা হাড়? 29টা হাড়। ওকে, আর করোটিকার কয়টা হাড়? তোমার হচ্ছে 8টা হাড়।
আশা করি করোটি আর করোটিকা নিয়ে তোমার আর কোনো ভুল হবে না, তোমার কাছে জিনিসটা একদম স্পষ্ট। জিনিসগুলো যদি তোমার কাছে স্পষ্ট থাকে তাহলে তোমার পড়তে ভালো লাগবে। ওকে, এবার আসো অস্থিসন্ধি। দেখো এখানে টেন্ডন আর লিগামেন্ট এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় যখন মানে আমরা মানে বিশেষ করে লিগামেন্টটা বিশেষ করে পাওয়া যায় যেখানে দুইটা হাড্ডি একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় আর্টিকুলেট করে। আমরা একটু আগে আর্টিকুলেশন পড়ে আসছি। সো কিওয়ার্ডগুলো এই জন্য ইম্পর্টেন্ট, যখন আমরা বলবো তখন তোমার বুঝতে সুবিধা হবে। একটা সাথে একটা লাগে বা আর্টিকুলেট করে, ওই জায়গাটায় যেই সন্ধি ফর্ম করে বা দুইটা জিনিস মিলে যেই সন্ধি স্থল ফর্ম করে সেটাকে বলা হয় অস্থিসন্ধি। তার মানে দুইটা অস্থি যখন, দুইটা হাড় যখন, হাড় প্লাস হাড়, দুইটা হাড় যখন একটা নির্দিষ্ট জায়গায় কোনো ওই ওই জায়গাটাকেই বলা হয় আমার অস্থিসন্ধি। ওকে, সো অস্থিসন্ধি মনে রাখার জন্য আমি 2017 সালে সুন্দর একটা টেকনিক ভিডিও বানিয়েছিলাম, আমি সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেটা দেখে নিতে পারো যে হেপিয়া কেন এলে সাজ বেলা পরে। এই টেকনিক দিয়ে মনে রাখা যায়। সামনে আমরা আরো অনেক সুন্দর সুন্দর টেকনিক শিখবো আমাদের এই মাস্টার ক্লাসটিতে। এবং তোমাদের যদি আমাদের এই মাস্টার ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কাছে মাস্টার ক্লাসটা কেমন লাগছে। আর আর অবশ্যই তোমরা যদি পছন্দ হয় ক্লাসটা তোমাকে অবশ্যই লাইক দিবা। দ্যাটস ইট। সো এরপরে আমরা পড়বো হাড্ডি মাংসের প্রেম। সো আমরা এখন শেষ করলাম কি, আমরা এখন শেষ করেছি অস্থি পেশি যে সম্পর্কটা, সেই সম্পর্কগুলো আমরা ইকুয়েশন দিয়ে দেখেছি। এ পর্যায়ে আমরা পড়বো হাড্ডি আর মাংসের প্রেম। ওকে, চলো শুরু করা যাক। হাড্ডি মাংসের প্রেম বলতে আমরা কি বুঝাচ্ছি? হাড্ডি মাংসের প্রেম বোঝার জন্য তোমাকে আগে দেখতে হবে যে আমাদের বডিতে কয়টা হাড় রয়েছে এবং কয়টা পেশি রয়েছে। আমরা যদি হাড়গুলোকে শক্তের ভিত্তিতে সেলে বলি এবং কোমল হৃদয় হিসাবে পেশিগুলোকে মেয়ে বলি, তাহলে আমাদের শরীরে তোমার হাড় 206টা, মানে ছেলে 206টা আর মেয়ে 656টি। ওকে, তো সেই হিসাবে আমরা কম্পেয়ার করব যে আমাদের বডির সবচেয়ে ছোট বোনকে বা সবচেয়ে ছোট ছেলেকে, সবচেয়ে ছোট ছেলের জন্য তার যে মানে গার্লফ্রেন্ড থাকবে বা তার ওয়াইফ থাকবে, সেই হিসাবে জিনিসটাকে আমরা ওইভাবে কম্পেয়ার করে পড়বো যাতে আমরা জিনিসটা না ভুলি। আমাদের বডির সবচেয়ে ছোট যে হাড় সেটা আমাদের কানের ভিতরে যে স্টেপিসটা রয়েছে, সেই স্টেপিসটা আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড়। সো আমরা বলতে পারি যে আমাদের স্টেপিস যেটা রয়েছে, স্টেপিস, এটা আমাদের বডির সবচেয়ে ছোট হাড়। ওকে, এটা আমার বডির সবচেয়ে ছোট হাড়। এই ছোট হাড়ের জন্য তার যে গার্লফ্রেন্ড দরকার, সেটাই আমার সবচেয়ে ছোট পেশি হবে, তাই না? সো আমাদের বডির সবচেয়ে ছোট পেশি কোনটা? স্টেপেডিয়াস, যেটা আমার লেগে থাকে স্টেপিসের সাথে। সো আমাদের সবচেয়ে ছোট যে পেশিটা স্টেপেডিয়াস, এটা আমার সবচেয়ে ছোট পেশি। ওকে, সো এই যে তারা সুন্দর করে তারা একটা কাপল ফর্ম করেছে, সেই হিসেবে যদি বলি আমাদের 6 জন ছেলের জন্য আমাদের মেয়ে আছে কয়টা? 556 জন। ওকে, সো এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। তার মানে বলা যায় যে প্রতি ছেলের কপালে পড়েছে 3 জন করে, প্রায় 3 জন করে মেয়ে। আচ্ছা, এবার দেখি আমাদের বডির সবচেয়ে লম্বা বোন কোনটা, যেটাকে আমরা বলি আমাদের এই যে আমাদের ফিমারটা রয়েছে, এটা আমাদের বডির সবচেয়ে বড় এবং শক্ত বোন হিসেবে আমরা এটাকে বলি। সো এই ফিমারটার সাথে যেই আমার মাসেলটা লাগানো থাকে বা পেশিটা লাগানো থাকে, সেটাকে কি বলে? সো সবচেয়ে বড় যেটা আমাদের হাড় সেটা ফিমার, যেটা আমাদের পায়ে থাকে বা উরু যেটাকে বলি আমরা, এটাও একটা হাড়। সো এই হাড়ের সাথে যে মাসেলটা লাগানো থাকে সেটাই সবচেয়ে আমাদের বড়, আমরা বলতে পারি যে আমাদের লম্বা পেশি, সেটাই সার্টোরিয়াস। ওকে, কি বলবে এটাকে? সার্টোরিয়াস। যদিও আরো অনেক মাসেল লাগানো থাকে, এর মাঝখানে সবচেয়ে বড় সার্টোরিয়াস, এটা আমার পেশি। এবার আমরা দেখি আমাদের বডির সবচেয়ে শক্তিশালী পেশি কোনটা। ওকে, সবচেয়ে শক্তিশালী পেশি, আমাদের বডির সবচেয়ে শক্তিশালী পেশি হিসেবে যেটাকে ধরা হয় সেটা আমাদের জিহ্বা। আমাদের এই টাংটাই আমাদের সবচেয়ে শক্তিশালী আমাদের পেশি। ওকে, ইন্টারেস্টিং ফ্যাক্ট, তাই না? এটা জিহ্বা। আর আমাদের বডির সবচেয়ে পরিশ্রমী যে পেশিটা রয়েছে সেটা আমাদের হার্টের যে আমাদের কার্ডিয়াক মাসলটা রয়েছে, সেটাই আমাদের সবচেয়ে পরিশ্রমী আমাদের পেশি, কারণ সেটা সেই জন্মের আগ থেকে শুরু হয়ে একদম মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে, পরিশ্রম করতেই থাকে, নন স্টপ পরিশ্রম করছে। এই জন্য আমরা এটাকে বলি আমাদের বডির সবচেয়ে পরিশ্রমী পেশি। সো এটা আমাদের হার্টের পেশি, হার্টের পেশি। আর সবচেয়ে লম্বা পেশি যেটাকে আমি একটু আগেই বললাম সার্টোরিয়াস, মানে যেটা সবচেয়ে বড় সেটাই লম্বা হবে। সো সবচেয়ে লম্বা পেশি যেটা, সেটা আমার সার্টোরিয়াস, সার্টোরিয়াস। সো এটা কতটুকু লম্বা? এটা প্রায় 30 সেন্টিমিটার এটা আমার লম্বা। ওকে,
সো আমরা দেখতেই পেলাম যে আমাদের বডির সবচেয়ে ছোট, বড়, শক্তিশালী, পরিশ্রমী, লম্বা হাড়, পেশি কোনগুলো, এগুলো আমরা খুব সহজে আমরা দেখে ফেললাম। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন ভর্তি পরীক্ষা বলো বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, এই টাইপের কোশ্চেনগুলো বেশি এসে থাকে, যে সবচেয়ে ছোট হাড় কোনটা, সবচেয়ে ছোট পেশি কোনটা, সবচেয়ে বড় হাড় কোনটা, সবচেয়ে বড় পেশি কোনটা, এবং সবচেয়ে পরিশ্রমী পেশি কোনটা, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু অনেক এসে থাকে। সো তুমি হাড্ডি মাংসের প্রেমটা দিয়ে মনে রাখো যে হচ্ছে কারা কারা সবচেয়ে বড় এবং হচ্ছে বড় পেশি, এভাবে মনে রাখলে তোমার জিনিসটা অনেক বেশি মনে থাকবে। সো এবার আমরা পড়বো সেটা হচ্ছে অস্থি থেকে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, মানে হচ্ছে অস্থি থেকে যে আমাদের যে রক্তগুলো উৎপন্ন হয়, সেগুলো উৎপন্ন হওয়ার পরে সেগুলো কিভাবে আবার ধ্বংসপ্রাপ্ত হয়, এটার জন্য মেকানিজমটা আমাদের বুঝতে হবে। এই মেকানিজমটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমটা খুব সহজে বুঝতে পারবো। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমটা বোঝার আগে আমাদেরকে একটু দেখতে হবে যে আমাদের যে অস্থিগুলো রয়েছে সেখান থেকে আমাদের রক্তকণিকাগুলো কিভাবে উৎপন্ন হয় এবং কোন জায়গায় গিয়ে বা সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। আর সেগুলো ধ্বংসপ্রাপ্তির ঘটনাটা যখন আমরা পড়তে যাই তখনই আমাদের একটা টার্মিনোলজির সাথে পরিচিত হইতে হয়, সেটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। বইতে এভাবেই দেওয়া আছে, বাট অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম জিনিসটা আসলে কি। সো আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর করে সেই জিনিসটা আমরা বুঝবো। তার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের রক্তগুলো, আমাদের যে বোন ম্যারো থাকে বা অস্থি মজ্জা থাকে, সেখান থেকে কিভাবে উৎপন্ন হয় এবং কোন জায়গা থেকে উৎপন্ন হয়। দেখো, রক্তের উৎপত্তি বলতে আমি স্পেসিফিকভাবে এখানে ধরো হচ্ছে আরবিসি কে বা লোহিত রক্তকণিকাকে আমি বুঝাচ্ছি। সো লোহিত রক্তকণিকা যদি উৎপন্ন হিসাব করি তাহলে আমি পাবো যে আমাদের যে অক্ষীয় কঙ্কাল রয়েছে, অক্ষীয় কঙ্কাল, হ্যাঁ, অক্ষীয় কঙ্কাল থেকে আমার উৎপন্ন হইতে পারে, অথবা সেটা আমাদের বডিতে যে লম্বা বোন রয়েছে বা লং বোন রয়েছে, লম্বা হাড়। ওকে, অক্ষীয় কঙ্কাল বলতে হচ্ছে আমাদের যে হচ্ছে স্কাল, তারপরে হচ্ছে আমাদের যে ভার্টিব্রাল কলাম, মানে আমি ট্রাঙ্কে যে জিনিসগুলো পাই এগুলোকে বলা হয় আমার অক্ষীয় কঙ্কাল। হাত পা এই জিনিসগুলো অক্ষীয় না, এগুলোকে অ্যাপেন্ডিকুলার বলা হয়। সো অক্ষীয় কঙ্কালগুলো থেকে আমার এই তোমার হচ্ছে রক্ত উৎপন্ন হইতে পারে, বিশেষ করে আরবিসির কথাই আমি বলছি। সো সেখানে কারা কারা হইতে পারে, ধরো হচ্ছে এখানে আমার সামনে থেকে আমার বডি যে হচ্ছে অক্ষীয় যে হাড়গুলো রয়েছে সেগুলোর মধ্যে ধরো ফ্ল্যাট বোন, যেগুলো ফ্ল্যাট বোন কোনগুলো, ধরো হচ্ছে আমাদের খুলির, আমি যদি খুলিটাকে একটু আরেকবার দেখাই, খুলির সামনে যেটা আছে ধরো হচ্ছে ফ্রন্টাল। সো এই ফ্রন্টাল বলি, অথবা আমাদের বুকের যেই সামনে যে স্টার্নামটা আছে, মানে আমার মাইকটা এখন যেই হাড়ের উপরে লাগানো আছে, হাড়ের উপরে না তো, আমাদের পাঞ্জাবির উপরে লাগানো, মানে পাঞ্জাবির নিচে যে আমার হাড়টা চামড়া আছে, চামড়ার নিচে যে হাড়টা আছে সেটাকে বলা হয় আমার স্টার্নাম। ওইটাও ফ্ল্যাট বোন, মানে ফ্ল্যাট, দেখতে ফ্ল্যাট। সো ওই টাইপের ফ্ল্যাট বোন থেকে হচ্ছে আমার রক্তগুলো উৎপন্ন হয়। সো আমি সেই জিনিসগুলো লিখছি, ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোনের ভেতরে হচ্ছে আমরা বলতে পারি স্টার্নাম, এবং লং বোনের মধ্যে আমি বলতে পারি হিউমেরাস। হিউমেরাস কোনটা? এই যে আমার হাতের এই অংশ, এই হাড়টা, এটাকে বলা হয় আমার হিউমেরাস। দেন আমার লং বোন হিসেবে আরেকটা আছে ফিমার, সবচেয়ে বড় হাড় যেটা ফিমারও আমার লং বোন। সো এই জায়গাগুলো থেকে হচ্ছে আমার রক্তগুলো উৎপন্ন হইতে পারে। এই জায়গাগুলো কোন জায়গা থেকে? লং বোনের ধরো এই মাঝখান দিয়ে যে শ্যাফট রয়েছে, এটাকে শ্যাফট বলা হয়, সেখানে যে বোন ম্যারো রয়েছে বা অস্থিমজ্জা রয়েছে, সেই জায়গা থেকে আমার আরবিসি গুলো উৎপন্ন হয়। সো এইটুকু আমাদের এইচএসসি লেভেলের জন্য, অ্যাডমিশনের জন্য মোটামুটি এনাফ। সো এখন আমাদের দেখতে হবে এই জায়গা থেকে আমার রক্ত উৎপন্ন হলো, কিন্তু রক্ত যে 120 দিন পরে হচ্ছে আমরা জানি যে ধ্বংসপ্রাপ্ত হয় বা আরবিসিটা ধ্বংসপ্রাপ্ত হয়, তো সেটা ধ্বংসপ্রাপ্ত হয় কোন জায়গায় গিয়ে? দুইটা জায়গায় গিয়ে তারা ধ্বংসপ্রাপ্ত হয়, একটা হচ্ছে আমাদের যকৃত, আরেকটা হচ্ছে আমাদের স্প্লিন বা প্লীহাতে। সো ধ্বংসপ্রাপ্ত হয় কোথায়? একটা হচ্ছে যকৃতে এসে তারা ধ্বংসপ্রাপ্ত হয়, আরেকটা তারা হচ্ছে প্লীহাতে এসে ধ্বংসপ্রাপ্ত হয়। সো এখন আলোচনার বিষয় হচ্ছে যে ধ্বংসপ্রাপ্ত যে হয়, আসলে আমাদের বডির কোষগুলো, বিভিন্ন জায়গার বিভিন্ন কোষ রয়েছে, সেই কোষগুলো যখন আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় আর কাজ করতে পারে না ঠিক মতো, তখন সেগুলোকে কিভাবে হচ্ছে ধ্বংস করা হয় বা সেগুলোকে কিভাবে খেয়ে ফেলা হয়, সেই জিনিসটাই আমাদের বোঝার বিষয়। সো এই জন্য আমি যে জিনিসটা তোমাদেরকে এখন বুঝাবো সেটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে প্রথমেই আমাদের যে সদস্যটা সেটা হচ্ছে ধরো ডব্লিউবিসি, ওকে, বা যেটাকে আমরা বলি হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলের প্রথম আমি একটা উপাদান নিলাম, ধরো হচ্ছে মনোসাইট। ওকে, মনোসাইট এর একটা সুন্দর বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য হচ্ছে মনোসাইট যখন আমাদের হচ্ছে এই আমাদের যেই রক্তবাহিকাগুলো রয়েছে, যেখান দিয়ে রক্ত চলাচল করে, সেগুলোর মধ্যে যে চলাচল করছে, কোনো এক জায়গায় সংবাদ পেলেও যে বডিতে হচ্ছে আমার কোনো হচ্ছে বিপজ্জনক শত্রু ঢুকলো বা বডিতে হচ্ছে অচেনা অপ্রয়োজনীয় জিনিসপাতি ওখানে উপস্থিতি আছে, সো মনোসাইট এটাকে সেন্স করতে পারে। তখন সে কি করে? ধরো এটা যদি রক্তনালী হয়, সো রক্তনালী থেকে মনোসাইটটা তখন বের হয়ে যায়, মনোসাইটটা তখন রক্তনালী থেকে বের হয়ে আসে।
সো এটা খুব সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বলতে পারি। ধরো হচ্ছে একটা এলাকায় হচ্ছে একজন হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য। সো কিশোর গ্যাংয়ের একজন সদস্য হইলে সে নিজেকে অল টাইম হিরো মনে করে যে আমার এলাকায় অন্য কেউ আসলে আমি তাকে সাইজ করে দিব, এই টাইপের ধারণা থাকে। সো ও ওই এলাকায় হয়তো বা কিশোর গ্যাং, সে যখন ওই গ্যাংটা যখন আরেকটু বড় হয় তখন তাকে ওই এলাকার বলা হয়, ধরো হচ্ছে মাস্তান বলা হয়, মানে গ্যাংয়ের সদস্যই একসময় মাস্তান হয়ে গেছে। সো মাস্তানের পরে সে হয়ে যায় মাস্তানদের বস, মানে সর্দারের মতো হয়ে যায়, বা তাকে বলা হয় গ্যাং লিডার হয়ে যায়। দেখো ব্যক্তি কিন্তু একই আছে, অবস্থান বেদে পজিশন বেদে তার নাম চেঞ্জ হচ্ছে। আমরা একটু পরে এটার সাথে মিল খুঁজে পাবো। ধরো হচ্ছে এখন সেই কিশোর গ্যাং তার এলাকায় হচ্ছে কোনো কেউ অন্য এলাকা কেউ আসলো, সে তাদেরকে সাইজ করার জন্য সে একা গেল। কারণ একা গিয়ে চিন্তা করলো, আরে আমি তো একা আর সাইজ করতে পারবো না, উল্টা আমি হচ্ছে মাইর খেয়ে আসবো, তার চেয়ে বেটার আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে যাই, আমার সাথে অন্যান্য যারা গ্যাংয়ের সদস্য আছে তাদের নিয়ে যাই। সো এইরকম যে তাদের ভিতরে একটা টেন্ডেন্সি ডেভেলপ করে যে আমরা দলবদ্ধভাবে যাব যাতে শত্রুপক্ষকে খুব ইজিতে আমি কাবু করতে পারি। আস্তে আস্তে তাদের গ্যাংটা বড় হইতে থাকে। যখন তাদের গ্যাং বড় হয়ে যায় তখন তাদেরকে অনেক ক্ষেত্রে বলা হয় যে মাফিয়া বা মাফিয়া চক্র বলা হয়। হ্যাঁ, সে যদি ইন্টারন্যাশনাল লেভেলে চলে যায় তখন তাকে বলা হয় আন্ডার ওয়ার্ল্ডের ডন, এই টাইপের কিছু। তার মানে তার এই গ্যাংটা বড় হচ্ছে, তার নামটাও চেঞ্জ হচ্ছে এবং এক এক জায়গায় এক এক নামে তারা পরিচিতি পাচ্ছে। সো এইটা খুব ভালো করে আমরা মনোসাইটের ক্ষেত্রে ধরতে পারি। ধরো মনোসাইট যখন একা থাকে তখন তাকে হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য ধরো বলা হয়। এরপরে যখন সে আরেকটু হচ্ছে দল বল বড় করে বা হচ্ছে সে যখন সাইজে আরেকটু বড় হয় তখন ধরো হচ্ছে তাকে সবাই ডন বলে ডাকা শুরু করে। সো এই মনোসাইটটা যখন আস্তে আস্তে যেখানে শত্রুপক্ষ আসছে সেখানে চলে যেতে থাকে তখন সেখানে মনোসাইটটা গিয়ে তোমার একটু সাইজটা বড় করে। ধরো মনোসাইটটা যদি এই সাইজের থাকে, এই সাইজের হয়, সে সাইজটা একটু বড় করে। সো মনোসাইটটা যখন এই তোমার সাইজটা বড় করলো বা সাইজটা বড় করলো তখন তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। এখন ম্যাক্রোফেজ নামটা থেকেই তোমরা কিন্তু চিনতে পারার কথা, আমরা তো বুঝতে পারতেছি ম্যাক্রো মানে কি, ম্যাক্রো মানে হচ্ছে বড়, ওকে। আর ফেজ মানে কি, ফেজ মানে হচ্ছে যে অন্যকে সাইজ করে মানে অন্যকে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, সেটাই হচ্ছে ফেজ। সো হচ্ছে ফেজ মানে হচ্ছে তোমার খেয়ে ফেলা, ওকে। এবার মনোসাইটটা আমি বলবো কিভাবে। ধরো হচ্ছে মনোসাইট বলতে এখানে সাইট মানে কোনো কিছু, সাইট মানে কিন্তু হচ্ছে কোষ। সাইট মানে কি, কোষ। তুমি যদি অর্থগুলোর মিনিং বুঝে ফেলো তাহলে তোমার পক্ষে মেকানিজম বোঝা অনেক সহজ। তার মানে ডব্লিউবিসিটা আমার রক্ত যখন চলাচল করছে তার ভিতরে যে মনোসাইটটা আছে, সেই মনোসাইটটা যখন ট্যান পায় যে তার এলাকায় শত্রুপক্ষ কিছু আসছে বা বডিতে আমাদের শত্রুপক্ষে কেউ আসছে বা যে জিনিসটা দরকার নাই এরকম কারো উপস্থিতি পেয়েছে, তখন সে মনোসাইটটা রক্তবাহিকা থেকে বের হয়ে আসার পরে সে চিন্তা করে না আমি তো একা পারবো না, আমার সাইজটা আরো বড় করতে হবে, দল আরো ভারী করতে হবে। তখন সে নামটাও চেঞ্জ করে, নাম তখন বড় হয়ে যায় ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজটাই তখন হচ্ছে যে নির্দিষ্ট জায়গায় গিয়ে শত্রুপক্ষকে খেতে হবে সেই জায়গায় তারা চলে যায়। এবং তারা এখানে যে এমন তা না, সে কিন্তু বিভিন্ন এলাকার যদি শত্রুপক্ষ অনেক বড় হয়ে থাকে তাহলে ম্যাক্রোফেজটা তার আশেপাশে লুকায়িত থাকা কয়েক মাস, কয়েক সপ্তাহ, কয়েক বছর ধরে লুকায়িত থাকা অন্যান্য ম্যাক্রোফেজগুলোকেও জাগ্রত করে, বা যে নির্দিষ্ট অঙ্গে যায় ওই নির্দিষ্ট অঙ্গে আগে থেকে থাকা ম্যাক্রোফেজগুলোকে সে জাগ্রত করে বলে চলো এবার সবাই মিলে আমরা হামলা করি। তার মানে ম্যাক্রোফেজগুলো এই ম্যাক্রোফেজের সাথে জয়েন হয়। সো সবাই মিলে এই আক্রমণটা পরবর্তীতে চালায়। যখন তারা আক্রমণটা চালায় তখন তারা ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়, ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায়, তখন তারা ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায় ওই নির্দিষ্ট জিনিসটাকে ইনগাল্প করে বা খেয়ে ফেলে বা ধ্বংস করে ফেলে। সো এটাই মূলত ধ্বংস করে ফেলা যে প্রক্রিয়াটা, এই যে তোমার ডব্লিউবিসি থেকে ম্যাক্রোফেজ পর্যন্ত পর্যায়ে ধ্বংস করে ফেলা যে প্রক্রিয়াটা, এটা কি বলা হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। যদিও এটাকে আর রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম বলা হয় না, বর্তমানে এটার নাম হচ্ছে মনোনিউক্লিয় ফ্যাগোসাইটিক সিস্টেম বা মনোনিউক্লিয় ফ্যাগোসাইটিক প্রক্রিয়া, এই নামে তুমি বলতে পারো বর্তমানে এটাকে। সো এইটার ভালো প্রয়োগ হচ্ছে যে আমরা যখন আমাদের একটা রক্তকোষ বা একগুচ্ছ রক্তকোষ আর কাজে লাগছে না, এটাকে ধ্বংস করে ফেলতে হবে, তখন আমাদের জিনিসগুলোকে ধরো যকৃতে নিয়ে যাইতে হয় অথবা প্লিহাতে নিয়ে যাইতে হয়। যকৃতে যখন ম্যাক্রোফেজটা যায় তখন কিন্তু তার নাম আর ওই ম্যাক্রোফেজ থাকে না, তার নামটাও চেঞ্জ হয়ে যায়। সো তার নামটা কি হয়ে যায়, যকৃতে যখন এই ম্যাক্রোফেজটা যায় তখন তার নাম হয়ে যায় কাপ্ফার কোষ। তখন এই মানে সন্ত্রাস বাহিনীর নাম হয়ে যায় কাপ্ফার কোষ। সে তখন হচ্ছে তার ভেতরে আসা কোষগুলোকে ধ্বংস করে। ধরলাম লোহিত রক্তকণিকা আসলো, তার মানে লোহিত রক্তকণিকা ধ্বংস করার জন্য এই কাপ্ফার কোষটা তখন ভূমিকা পালন করবে। যদি এই ম্যাক্রোফেজের মতো জিনিসপাতিগুলো আমার কিডনিতে থাকে তখন সেটাকে বলা হয় মেসেঞ্জিয়াল কোষ। কি কোষ,
মেসেনজিয়াল কোষ। খাতায় এগুলো অবশ্যই তোমাকে নোট করে নিতে হবে। এরপরে যদি আমি হাড়ের কথা বলছি, যেহেতু আমি এখন কঙ্কালতন্তু পড়াচ্ছি, সো হাড়ের ভিতরে যদি এই টাইপের কোষ থাকে যে হাড়ের বিভিন্ন বাড়তি অংশকে কেটে সাইজ করে দেয়, অপ্রয়োজনীয় জিনিসকে হাড়ের কেটে ধ্বংস করে ফেলে, সেই টাইপের কোষকেই বলা হয় অস্টিওক্লাস্ট। অস্টিও মানে হাড়, ক্লাস্ট মানে হচ্ছে হত্যা করা। ক্লাস্ট মানে কি? হত্যা করা। কিভাবে বুঝবা? কতে ক্লাস্ট, কতে কিলার, কিল করে, তাই না? কিল করে, কতে কিল করে, কিল করে মানে হত্যা করে। তার মানে অস্টিওক্লাস্ট যেই আমার কোষটা রয়েছে বা কোষগুচ্ছ রয়েছে, সে কিন্তু অস্থিতে থাকে এবং অস্থিতে থেকে অস্থির ভেতরে আসা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সে ধ্বংস করে দিতে পারে। এরপরে থাকে আমার ফুসফুস। ফুসফুসের ভেতরে অপ্রয়োজনীয় জিনিসপাতি যদি আসে, সেগুলোকে ধ্বংস করার জন্য যেই আমার তোমার ম্যাক্রোফেজটা লাগে, তাকেই বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে ম্যাক্রোফেজটা যখন বিভিন্ন জায়গায় থাকে তখন তার নামটা বিভিন্ন হয়ে যায়, বাট কাজ প্রায় একই রকমই থাকে, শত্রুপক্ষকে ধ্বংস করা। সো আমি প্রথমে যদি আবার তোমাকে রিক্যাপ করি, ডব্লিউবিসি হচ্ছে শ্বেত রক্তকণিকা, তার একটা উপাদান মনোসাইট। মনোসাইটের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার বডিতে যদি হচ্ছে আমাদের বডিতে যদি কোনো শত্রুপক্ষ ঢোকে বা অপ্রয়োজনীয় জিনিসের উপস্থিতি টের পায়, তখন সে রক্তবাহিকা থেকে বের হয়ে চলে আসে, এসে তার গ্যাংকে আরো বড় করার ট্রাই করে। যখন সাইজটা বড় করার ট্রাই করে তখন তার নাম মনোসাইট থেকে হয়ে যায় ম্যাক্রোফেজ। ম্যাক্রো মানে বড়, ফেজ মানে ধ্বংস করা। এই ম্যাক্রোফেজটাই তখন ওই নির্দিষ্ট অঙ্গে যায়, গিয়ে দেখে ওইখানে আর অন্য কোনো ম্যাক্রোফেজ আছে কিনা। যেমন যদি যকৃতে যায় তখন যে সেখানে গিয়ে দেখে কাফার কোষ, সে তখন সবাইকে নিয়ে অ্যাক্টিভলি ওই শত্রুপক্ষকে বা ওই অপ্রয়োজনীয় জিনিসটাকে ধ্বংস করার কাজে এঙ্গেজড হয়। তখন যে প্রক্রিয়া ধ্বংস করে তখন তাকে বলা হয় ফ্যাগোসাইটিক প্রক্রিয়া। সো এটাই হচ্ছে এটুকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। আর এইভাবেই হচ্ছে নর্মালি রক্তকণিকা এই জায়গাগুলো থেকে উৎপন্ন হয়। এই জায়গাগুলোর যে হিউমেরাসের বোন ম্যারো থেকে উৎপন্ন হচ্ছে, যেটাকে অস্থিমজ্জা বলে। এটা হচ্ছে আমার হিউমেরাসের ধরো হচ্ছে শ্যাফটের থেকে, হ্যাঁ শ্যাফটের মাঝখানে যে লম্বা হলো বা হচ্ছে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গার ভেতরেই তোমার এই অস্থিমজ্জাগুলো থাকে। আর ধ্বংস হয় কোথায়? যকৃত ও প্লিয়াতে এসে ধ্বংস হয়। সো আরবিসির যদি বলা হয় যে লোহিত রক্তকণিকা, যদি লোহিত আমি লিখছি সবুজ কালিতে, সমস্যা লোহিত হচ্ছে 120 দিন পর পর সেই জিনিসগুলো কিন্তু তোমার ধ্বংসপ্রাপ্ত হয়। সো এই জিনিসগুলো তোমার একটু ভালো করে জানতে হবে। কনসেপ্টগুলো যদি একটু মজা করে গল্প দিয়ে তুমি শিখে ফেলতে পারো, তোমার পক্ষে বায়োলজি আসলে অনেক ভালো লাগবে এবং ইউ উইল ফল ইন লাভ উইথ বায়োলজি। সো আমরা এরপরে এই পর্যায়ে আমরা দেখব যে আমাদের যে বোনের কোষগুলো রয়েছে, যেই অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, সেই জিনিসগুলো আমরা কি করে সহজে এক্সপ্লেইন করতে পারি, যাতে পরীক্ষায় যদি আসে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারি। তো যারা এই মজা করে ডেমনস্ট্রেট করে প্রত্যেকটা বায়োলজির কঠিন কঠিন টপিককে গল্পের ছলে টেকনিক দিয়ে কিওয়ার্ডকে বুঝে বুঝে শিখতে চাও, তাদের জন্য আমাদের ইউনিক্লাসের পক্ষ থেকে দ্য মোস্ট অ্যাডভান্স বায়োলজি কোর্স। এই কোর্সটাতে হচ্ছে আমি নিজে প্রত্যেকটা ক্লাস নিব এবং সেখানে হচ্ছে আমি বোটানি এবং জুলজির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক, প্রত্যেকটা অধ্যায়কে ধরে ধরে পড়াবো, যাতে তোমার এসএসসি বোর্ড এক্সাম এবং অ্যাডমিশনের জন্য প্রত্যেকটা টপিক তোমার কভার হয়ে যায়। সেখানে এক্সাম থাকছে, পিডিএফ নোট থাকছে, আমার নিজের বানানো হ্যান্ড নোটগুলো তুমি সেখানে পেয়ে যাবা, অনেকগুলো ইনফোগ্রাফ তুমি সেখানে পেয়ে যাবা, যাতে তোমার পড়াটা অনেক সুন্দর করে গুছানো হয়ে যায়। আর নোটগুলো তোমাকে অবশ্যই হেল্প করবে তোমার প্রিপারেশনটাকে 100% করার জন্য। সেখানে থাকবে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করার জন্য, সেখানে এক্সট্রা পিডিএফ তোমার জন্য থাকবে, মেডিকেলের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস, যেখান থেকে তুমি বুঝতে পারবা বইটি কোন জায়গা থেকে বায়োলজির প্রশ্নগুলো এসে থাকে, এবং বায়োলজির দাগানো বইয়ের যে অংশটা তোমরা সবসময় চাও সেটাও সেখানে ইনক্লুডেড করা হয়েছে। সো বায়োলজি নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে, বায়োলজি নিয়ে যদি তোমার স্ট্রাগল করতে হয়, আর টেনশনের কোনো কারণ নেই। তুমি জাস্ট আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যাও, সেখানে সব কিছু সুন্দর করে গোছানো আছে, লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ক্লাস থাকছে, এবং সেখানে আমাদের জুম ইন্টারেক্টিভ ক্লাস থাকছে। তারপর যতগুলো ফিচার একটা স্টুডেন্টকে প্রোভাইড করা সম্ভব, সব কিছু প্রোভাইড করা হচ্ছে তোমার জন্য। সো আর দেরি না করে জয়েন হয়ে যেতে পারো আমাদের এই দ্য মোস্ট অ্যাডভান্স বায়োলজি কোর্সে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে অথবা ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করে তুমি ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই কোর্সটাতে। দেখা হবে কোর্সে। একটা অস্থির ভেতরে এই অস্থিটা কি দ্বারা গঠিত, এটা যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমি খুঁজে পাবো, একদম আণুবীক্ষণিক লেভেলে গিয়ে খুঁজে পাবো। কি খুঁজে পাবো? অস্থির কোষগুলো খুঁজে পাবো। সো অস্থির কোষকে হচ্ছে 3 ভাগে বেসিক্যালি ভাগ করা হয়। একটাকে বলা হয় তোমার অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট অ্যান্ড অস্টিওক্লাস্ট। সো এখানে আমি একটু ক্লাসটা বানান ঠিক করে দিই, ক্লাস্ট, ওকে। সো এই 3 ভাগে অস্থির কোষগুলোকে আমরা ভাগ করতে পারি, কিন্তু অস্থিকে আবার 2 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে অস্থি কোষের প্রকারভেদ, আর অস্থির প্রকারভেদ আবার 2 প্রকার।
একটা হচ্ছে নিরেট অস্থি, মানে যেটা একদম আউটার কাভারিং এ কম্প্যাক্ট বোন, শক্ত থাকে। আর স্পঞ্জি অস্থি যেটা হচ্ছে ফাঁকা ফাঁকা থাকে, স্পঞ্জের মতো থাকে, বাচ্চাদের বোন যেটা বেশিরভাগ ক্ষেত্রে স্পঞ্জি বোন হয়ে থাকে, সেটাই হচ্ছে স্পঞ্জি অস্থি। সেক্ষেত্রে বলতে পারি আমরা যে আমাদের বডি নিরেট যে বোন আছে সেটা আমাদের ওজনে প্রায় 80%, 80% আমাদের ওজনের জন্য দায়ী হচ্ছে নিরেট অস্থি, আর মাত্র 20% হচ্ছে আমাদের স্পঞ্জি বোন। ওকে, তার মানে আমাদের অস্থির প্রকারভেদ করলে আমরা অস্থিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিরেট অস্থি যেটা শক্ত কাভারিংটা একটা অস্থির, আর একটা হচ্ছে নরম অংশগুলো বা একটু ফোসকা জাতীয় অংশগুলো যেটাকে আমরা স্পঞ্জ বলতে পারি। বাচ্চাদের বোনটা বেশিরভাগ ক্ষেত্রে যেরকম নরম হয়, এই জন্য বাচ্চাদের এক্সটেন্সিভ কোনো হচ্ছে ওয়ার্কলোড দেওয়া যায় না, কারণ তাদের হাড্ডিগুলো কিন্তু অত শক্ত থাকে না। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো আমরা স্পেসিফিকভাবে অস্থির যে কোষগুলো রয়েছে, যে অস্টিওব্লাস্ট, ক্লাস্ট অ্যান্ড সাইট, এই জিনিসগুলো আমরা একটু এখন শিখে ফেলবো। দেখো, প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে অস্টিওব্লাস্ট। ব্লাস্ট বলতে কোনটা? যে কোনো অপরিণত কোষকে ব্লাস্ট বলা হয়। অপরিণত যে কোনো অপরিণত কোষ, যে কোনো অপরিণত কোষকে বলা হয় আমার ব্লাস্ট। যেহেতু সেটা অস্টিও মানে হাড়ের অপরিণত কোষ, এজন্য এটাকে বলা হয়েছে অস্টিওব্লাস্ট। তার মানে একটা হাড় পরিপূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত সেটা যে কোষ দ্বারা গঠিত হয় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অস্টিওব্লাস্ট। যখন হাড়ের কোষটা বা অস্থির কোষটা পূর্ণতা পায় তখন সেটা হয়ে যায় সাইট। তার মানে এটা হচ্ছে বয়স্ক বলতে আমি জাস্ট বুঝাচ্ছি হচ্ছে যারা মানে বাচ্চাকাল মানে চাইল্ডহুড লেভেল পার হয়ে আসছে তাদেরকে। এজ রেঞ্জ যদি বলি, ধরো হচ্ছে 18 থেকে 25 বছর পর্যন্ত যারা, মানে 25 বছর পরে কিন্তু হচ্ছে অস্থির সাধারণ কোনো আর গ্রোথ হয় না। এই দেখো, নর্মালি 25 বছর পরে কিন্তু আমাদের নর্মাল অস্থির গ্রোথটা বন্ধ হয়ে যায়। এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। সো এই অস্টিওসাইট বলতে আমরা অস্থির এমন এক কোষগুলো মানে কোষকে বোঝাচ্ছি যেটা হচ্ছে পূর্ণাঙ্গতা প্রাপ্ত হওয়া কোষগুলো, সেগুলোকে বলা হয় অস্টিওসাইট। এবার দেখো অস্টিওক্লাস্ট, আমরা আগেই বলেছিলাম রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে, যারা যে অংশটা দেখো না সেটা দেখে নিতে পারো, সেখানে আমরা বলেছিলাম অস্টিওক্লাস্ট মূলত হচ্ছে আমার অস্থির নিজের কোনো কোষ না। অনেকটা তুমি ইহুদিদের সাথে কল্পনা করতে পারো। ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এই ইসরায়েল কিন্তু হচ্ছে ওই জায়গাটা কিন্তু তাদের নিজের না, প্যালেস্টাইনিদের জায়গাতে তারা এসে বসবাস করা শুরু করেছে এবং প্যালেস্টাইনিদেরকে হত্যা করা শুরু করেছে। এটা হচ্ছে ইহুদিদের আসল চেহারা। সো এখানে এটার সাথে আমরা অস্টিওক্লাসে ভালো মিল খুঁজে পাই। আমরা মনোসাইটের নাম শুনেছি না, হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকার একটা অংশ মনোসাইট। এই মনোসাইটটা যখন হাড়ের ভেতরে চলে আসে, বা এই মনোসাইট মানে এই মনোসাইট রক্তের এই কোষটা যখন হাড়ের ভিতরে চলে আসে, সে যখন হাড়ের অংশ হয়ে যায় তখন সে কিন্তু হচ্ছে হত্যা করার কাজ করে। কেন হত্যা করা? দেখো, কতে ক্লাস্ট, কতে কিল বা কিলার। হ্যাঁ, কিলার থেকে হত্যা করে, আমি আগেই দেখিয়েছিলাম। তার মানে যে কোষটা অস্থির ভেতরে এসে বা আমার হাড়ের ভেতরে এসে হাড়কে কি করে, হাড়ের ভেতরে যে জীবাণু থাকে সেগুলোকে সে খেয়ে ফেলে ফ্যাগোসিটিক প্রক্রিয়া বা অন্য যে কোনো প্রক্রিয়ায়, এবং আমাদের হাড় যখন ভেঙে যায় তখন সেখানে এক্সট্রা কিছু অংশ থাকে, সেগুলোকে কেটে সেটে যুক্ত করার জন্য হেল্প করে হচ্ছে এই অস্টিওক্লাস্ট। আবার অমসৃণ যে হাড়গুলো রয়েছে, ক্ষেত্র বিশেষে যখন আমার বিভিন্ন রোগ হয়, আবার হচ্ছে বিভিন্ন কারণে হাড় অমসৃণ হয়ে যায়, সেই অমসৃণ হাড়কে মসৃণ করার জন্য হচ্ছে আমার এই অস্টিওক্লাস্টটা অনেক বেশি হেল্প করে। তার মানে অস্টিওক্লাস্টের মেইন কাজ কি? অস্টিওক্লাস্ট তোমার হাড়ের নিজস্ব কোনো কোষ না, এটা মূলত মনোসাইটটা যখন আমার হাড়ের ভিতরে ঢুকে তখন সে নাম ধারণ করে হচ্ছে অস্টিওক্লাস্ট। অনেকটা ইহুদিদের ওই ইসরায়েল রাষ্ট্রের মতো, এটা নিজেদের কোনো ভূখণ্ড না, প্যালেস্টাইনের ভূখণ্ডতে জায়গা দখল করে নিজেদের নাম দিয়েছে ইসরায়েল। তো সেইরকম ভাবে এটা হচ্ছে একটা ব্যাপার। সো আমরা দেখতে পেলাম যে হচ্ছে আমাদের যে 3 প্রকারের কোষ রয়েছে অস্থির, একটা ব্লাস্ট, সাইট অ্যান্ড ক্লাস্ট। সো এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে এই অস্টিওব্লাস্ট যে কোষটা রয়েছে এখান থেকে এক প্রকারের তোমার হরমোন খরিত হয় যেটাকে বলা হয় অস্টিওক্যালসিন। পরীক্ষা আসতে পারে অস্টিওক্যালসিন কোন কোষ থেকে খরিত হয়, সেটা হচ্ছে তোমার অস্টিওব্লাস্ট বা অপরিণত অস্থিকোষ। তার মানে অস্টিওব্লাস্ট কি বলতে পারি? অপরিণত অস্থিকোষ। অস্টিওসাইটকে কি বলতে পারি? পরিণত অস্থিকোষ। অস্টিওক্লাস্টকে কি করতে পারি? যে হত্যাকারী অস্থিকোষ। কাকে হত্যা করে? অস্থির ভেতরে আসা জীবাণুগুলোকে হত্যা করে। আর কিভাবে সহায়তা করে? অস্থিতে যখন ভেঙে যায়, ফ্র্যাকচার হয়, জোড়া লাগাইতে হেল্প করে। আবার কিভাবে হেল্প করে? অমসৃণ অস্থিকে একদম স্মুথ করার জন্য হেল্প করে। এবার দেখো, যখন আমরা মায়ের পেটে থাকি তখন থেকে কিন্তু আমাদের অস্থিগুলো ফর্ম হওয়া শুরু হয়, আস্তে আস্তে সেগুলো কিন্তু বিল্ড আপ হইতে থাকে, পূর্ণাঙ্গতা প্রাপ্তি আস্তে আস্তে পায়, আস্তে আস্তে সেটা শক্ত হইতে থাকে, এবং আমরা এই বাস্তব জগতে মাংসগুলোকে ধরে রাখার জন্য, হাঁটাচলা করার জন্য, পাঞ্চ মারার জন্য উপযোগী হয়ে যায়। সো এই যে একটা নরম অস্থি আস্তে আস্তে পূর্ণাঙ্গটা পেয়েছে, এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা অপরিণত অস্থি পরিণত অস্থিতে কনভার্ট হয় তাকে বলা হয় অসিফিকেশন। তাকে বলা হয় অসিফিকেশন।
তার মানে অসিফিকেশন এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় অপরিণত অস্থি পরিণত অস্থিতে কনভার্ট হয়, বা অস্থির উৎপন্ন হওয়ার প্রক্রিয়া বা অস্থির ডেভেলপমেন্টের প্রক্রিয়াকেই বলা হয় অসিফিকেশন। এই অসিফিকেশনটা নর্মালি 25 বছর পর্যন্ত হচ্ছে, এটা চলে, এরপর এটা অফ হয়ে যায়। ওকে, মজার বিষয় হচ্ছে, ধরো আজ থেকে 7 বছর আগে তোমার শরীরে যে হাড়গুলো ছিল, তোমার বয়স যদি 7 বছর বয়সে তোমার শরীরে যে অস্থিগুলো ছিল, 14 বছর বয়সে এসে তোমার শরীরে আর ওই অস্থি নাই, কারণ সেগুলো রিপ্লেস হয়ে গেছে। তার মানে প্রতি 7 বছর পর পরই হচ্ছে আমাদের অস্থিগুলো রিপ্লেস হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য যে প্রতি কয় বছর পর পর আমাদের পুরো বডির অস্থিগুলো রিপ্লেস হয় 7 বছর। তোমার বয়স যদি 25 বছর হয়ে যায়, তার মানে 25 বছরের পরে হাড়গুলো আর বাড়ে না, বা তুমি আর লম্বা হওয়ার সম্ভাবনা কম, কমপ্লেন খাও আর যাই খাও। তার মানে 25 বছর হচ্ছে এমন একটা আমাদের বয়সের ফেজ, যে ফেজে আমাদের ব্রণের আর গ্রোথ তেমন হয় না। সো নর্মালি কেউ কারো 25 বছর বয়সে যদি কারো হাইট, ধরো আমার 25 বছর হয়ে গেছে, আমার হাইট এইটুকু, আমার আর বাড়ার কোনো সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা নাই, হয়তো বা পূজা হয়ে গেলে দেন একটু কমতে পারে, কিন্তু বাড়ার আর সম্ভাবনা নাই। তো একটা এইজ পরে এই জিনিসটা মানে আমাদের বোনের গ্রোথটা তেমন হয় না। আর বোনের যদি গ্রোথ না হয়, হাড়ের যদি গ্রোথ না হয়, আমাদের সাইজও বাড়ার সম্ভাবনা খুবই কম। আরেকটা বিষয় তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে হাড় রয়েছে, হাড়ের যে কাভারিংটা, হাড়ের কাভারিংকে বলা হয় পেরি অস্টিয়াম। পেরি মানে বাহিরের দিকে, অস্টিয়াম ধর হচ্ছে কাভারিংটাকে আমরা অস্টিয়া বলছি। সো পেরি অস্টিয়াম মানে হাড়ের কাভারিং। এই হাড়ের কাভারিংটাই আবার তোমার হাড়ের সাথে লেগে থাকে আরেকটা, ধরো হচ্ছে গ্লু বা গামের মতো কিছু একটা দিয়ে, যেটাকে বলা হয় শার্পে তন্তু। তার মানে পেরিঅস্টিয়াম নামক হাড়ের কাভারিংটা হাড়ের সাথে কি দ্বারা লাগানো থাকে? এই শার্পে তন্তু দ্বারা লাগানো থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা তোমার পরীক্ষার জন্য লাগতে পারে। খাতায় অবশ্যই এই জিনিসটা লিখে নিবা যে কোন তন্তু দ্বারা পেরিঅস্টিয়ামটা হাড়ের সাথে লাগানো থাকে। উত্তর হচ্ছে শার্পে তন্তু দ্বারা লাগানো থাকে। এবার মাতৃগর্ভে যেহেতু হচ্ছে তোমার এই হাড়ের ডেভেলপমেন্টগুলো শুরু হয়, বা অসিফিকেশন, হাড় গঠনের প্রক্রিয়া শুরু হয়, সেই প্রক্রিয়াটাকেই বলা হয়, মাতৃগর্ভে থাকা প্রক্রিয়াটাকেই বলা হয় ইন্ট্রামেমব্রেনাস ও এন্ড্রোকন্ডাল অসিফিকেশন। কি বলা হয়? ইন্ট্রামেমব্রেনাস ও এন্ড্রোকন্ডাল অসিফিকেশন। এই দুই অসিফিকেশনের মাধ্যমে মাতৃগর্ভে একটা বাচ্চার হাড়ের ডেভেলপমেন্টটা হয়ে থাকে, বলা হয় অসিফিকেশন। সো নর্মালি আমি ট্রাই করি আমাদের এই বায়োলজি কোর্সের প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা টপিকই যাতে এইভাবে মজা করে পড়ানো যায়, যাতে স্টুডেন্টের মাথায় জিনিসগুলো একদম পার্মানেন্টলি সেট হয়ে যায়। এই পর্যায়ে হচ্ছে আমরা পড়বো হেবাসিয়ান তন্ত্র, যেটাকে বলা হয় আমাদের কোষের গাঠনিক একক বা অস্থি কোষের গাঠনিক একক যেটাকে আমরা বলি, বা অস্টিয়নও যেটাকে বলে। আর এটা আমরা পড়বো পয়সা দিয়ে, বা পয়সা টেকনিক। পয়সা টেকনিক দিয়ে হচ্ছে আমরা আজকে আমাদের হ্যাবাসিয়ান তন্ত্র যেটা আছে এটা একদম পানির মতো বুঝে ফেলবো। কারণ বইতে যে হ্যাবাসিয়ান তন্ত্রের কথা বলা আছে, ওইখানে ল্যাকুনা, ক্যানালিকুলি, এই জিনিসগুলো এমনভাবে পেঁচানো গোছানো অবস্থায় আছে, স্টুডেন্ট পড়তে গেলে মাথার চুল ছিঁড়তে হয়। সো এই অংশের পর থেকে তোমার আর হচ্ছে মাথার চুল ছেঁড়া লাগবে না, তুমি জাস্ট একটু পয়সার দিকে খেয়াল দাও। হ্যাঁ, আমি একটু পয়সা দেখাই। দেখো আমার হাতে প্রায় 5 থেকে 15টা দেখা যাচ্ছে, 5 থেকে 15টা হচ্ছে আমার পয়সা আছে বা কয়েন আছে। সো এখান থেকে আমি একটা কয়েন নিলাম। কি নিলাম? একটা কয়েন নিলাম। সো এখানে এটাকে বলা হয় কয়েনের স্তূপ, আর একটা নিলে সিঙ্গেল একটা কয়েন। ওকে, এবার এটার সাথে আমরা একটু বাস্তবে মিল করি। দেখো এখানে গোল একটা জিনিস, এটা একটা হচ্ছে কয়েন। সো একটা যদি কয়েন হয়, সেটাকে তুমি এখন থেকে শিখে রাখো, সেটাকে বলা হয় ল্যামেলা। একটা কয়েন নিলে কি বলবে? ল্যামেলা। যদি আমি অনেকগুলো কয়েন হয়, যদি আমার অনেকগুলো কয়েন হয়, দেখো তো, আরে টাকাগুলো পড়ে যাচ্ছে। যদি অনেকগুলো কয়েন হয়, সেটা দেখতে কি অনেকটা এরকম মনে হয় না, যে ল্যামেলির মতো অনেকগুলো, হ্যাঁ এরকম মনে হয় না? এটা মনে হয় কিন্তু। সো যদি একটা থাকে তাহলে ল্যামেলা। সো এটা একটা থাকলে যে লা হয়, এটা আমি বুঝবো কি করে? কারণ এটার ভিতরেই, নামের ভিতরেই আছে ল্যামেলা, এ আছে, এ মানে একটি। ওকে, আর ল্যামেলি, লি মানে বহু। তো আমরা বলি না বাই, মানে বাই মানে বহু, তার মানে হচ্ছে পলি। হ্যাঁ, তো এখানে লি হইলে সেই জিনিসগুলো হচ্ছে তোমার বহু হয়। তার মানে এখানে একটা যদি থাকে তাকে আমরা ল্যামেলা বলি। আগে পয়সাটা চেনো, জাস্ট পয়সা চেনো, বাকিটুকু আমি তোমাকে ধাপে ধাপে এমনভাবে শিখিয়ে দিব আজীবন তোমার মনে থাকবে, তুমি ভুলবাই না। পয়সার টেকনিকটা একটু মনোযোগ দাও। এটা একটা পয়সা, একটা পয়সা হলে তাকে ল্যামেলা বলে। অনেকগুলো পয়সা, 5 থেকে 15টা পয়সা যদি একসাথে থাকে, তবে তাকে বলা হয় ল্যামেলি। ওকে, অনেকগুলো। এখন আমি এই একটা নির্দিষ্ট পয়সা নিলাম, আমি একটা পয়সা নেই। এই একটা পয়সা নিয়ে একটা পয়সার মাঝখানে গোল করে বড় করে একটা ফুটা করব। দেখা যাচ্ছে এই একটা পয়সার মাঝখানে আমি গোল করে ফুটা করেছি। মানে একটা, এই যে বলেছি আমি ল্যামেলা, এই ল্যামেলার মাঝখানে বড় করে যদি আমি একটা ফুটা করি, সেই ফুটাটাকে তোমার বলা হয় হ্যাবাসিয়ান নালী। কি বলা হয়? বড় ফুটাটাকে বলা হয় হ্যাবাসিয়ান নালী।
এই নালীটা অনেক রসালো। এই নালীটা কেমন? অনেক রসালো। বিশ্বাস হয় না? এখনই বিশ্বাস হবে। এই নালীটা অনেক রসালো। এই নালীর পাশে দিয়ে আরো ছোট ছোট কিছু হচ্ছে নালী থাকে, আরো ছোট ছোট কিছু নালী দেখা যায়। মাঝখানে বড় একটা নালী যেটাকে হ্যাবাসিয়ান নালী বলে, আর এই নালীর পাশে আরো ছোট ছোট কিছু নালী কিন্তু দেখা যায়, আমার মনে হয় তুমি দেখতে পাচ্ছ। সো সেই নালীগুলোকে বলা হয় ল্যাকুনা। সেই নালীগুলোকে কি বলা হয়? ল্যাকুনা। সো সেই নালীগুলোকে যদি ল্যাকুনা বলে এবং এই পয়সাটাকে পুরাটাকে যদি বলে ল্যামেলা, অনেকগুলো পয়সা একসাথে হলে বলা হয় ল্যামিলি, মাঝখানের এই জিনিসটাকে বলা হয় হ্যাবাসিয়ান নালী, যেটা অনেকটা রসালো। এবার পাশে দিয়ে ছোট ছোট যে নালী রয়েছে সেগুলোকে বলা হয় ল্যাকুনা। সো এখন প্রশ্ন হইলো, ভাইয়া এই শব্দগুলো বা এই জিনিসগুলোর সাথে কেন পরিচিত আমাকে করলেন? কারণ মেইন কজ হচ্ছে আমরা তোমাকে হ্যাবাসিয়ান তন্ত্রটা কিভাবে গঠিত হয় এইটা বুঝাইতে চাচ্ছি। এইটা বোঝানোর জন্য এই বেসিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বেসিকটা বুঝলে তোমার প্রত্যেকটা জিনিস একদম সহজ হয়ে যাবে। দেখো আমি এখন এখানে তোমার দুইটা সিস্টেম আঁকলাম। এই একটা কয়েন, বা যেটা একটা কয়েনের মতো, এটা একটা কয়েনের মতো না, একটা কয়েনের মতো। তার মানে আমি এখানে একটা ল্যামেলা আঁকলাম। তো অনেকগুলা কয়েন হইলে আমার সেই জিনিসটা হচ্ছে ল্যামিলি হইতো, অনেকগুলো হইলে ল্যামিলি হইতো। সো মাঝখানে যেটা, সেটাকে আমার বলা হয়েছে হ্যাবাসিয়ান নালী। সো হ্যাবাসিয়ান নালীকে আমি বলেছি রসালো। কি বলেছি আমি? রসালো। রসালো র দ্বারা হচ্ছে এই নালীর ভিতর দিয়ে কি থাকে? এই নালীর মধ্যে দিয়ে হচ্ছে তোমার রক্তনালিকা থাকে। কি থাকে? রক্তনালী থাকে। রক্তনালী কি বলতে? ধমনী, শিরা, এগুলো রক্তনালী, তাই না? এবার স দিয়ে কি? আমার এই নালীর মধ্যে তোমার স্নায়ু থাকে। স্নায়ু এখানে যাতায়াত করে, স্নায়ু। আর ল দ্বারা হচ্ছে লসিকা নালী। কি? লসিকা নালী। তার মানে এই যে হ্যাবাসিয়ান নালীটা রয়েছে, এটা মাঝখান দিয়ে থাকে। কার মাঝখানে? এই ল্যামেলার মাঝখানে। অনেকগুলো হলে ল্যামেলির মাঝখানে। ওকে, এই ল্যামেলির মাঝখান দিয়ে যে বড় ফুটাটা, বড় গর্তটা রয়েছে, যেটার মধ্যে দিয়ে আমার রসালো জিনিসপাতি চলাচল করে। র মানে রক্তনালী, স মানে স্নায়ু, ল মানে লসিকা নালী। এবার দেখো এই মেইন ফুটাটার পাশে দিয়ে আরো ছোট ছোট কিছু ফুটা দেখা যাচ্ছে, যেগুলোকে আমি বলেছি কি? ল্যাকুনা। তার মানে ল্যাকুনা দেখতে অনেকটা শুনতে কুয়া কুয়া লাগে, তাই না? কুয়ার মতো মনে হয়। কুয়া মানে তোমার যে হচ্ছে ধরো হচ্ছে কূপ, যেটা আর কি অনেকটা কূপের মতো মনে হয়। তার মানে বড় যেই লাল নালীটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হ্যাবাসিয়ান নালী। সেটা কি বলেছে? হ্যাবাসিয়ান নালী। এই বড়টা হচ্ছে তোমার হ্যাবাসিয়ান নালী। আমি এখান দিয়ে চিহ্নিত করে দিই, হ্যাবাসিয়ান নালী। আর এই যে ছোট ছোট নীল কালারের যে জিনিসগুলো, সেগুলোকে বলা হয়েছে আমার, এই যে একটা একটা ফুটা, সেগুলোকে বলা হয়েছে আমার ল্যাকুনা। কি বলা হয়েছে? একটাকে ল্যাকুনা। তাহলে এই লম্বা ফুটা, এই ফুটাগুলাকে, এই ছিদ্রগুলাকে বলা হয়েছে ল্যাকুনা। এই পুরা গোলটাকে বলা হয়েছে আমার ল্যামেলা, এবং মাঝখানেটাকে বলা হয়েছে হ্যাবাসিয়ান নালী। এখন দুইটা জিনিস বাকি আছে, যে ভাইয়া আপনি এখানে একটা কেন এঁকেছেন? আমি এঁকেছি কারণ এই যে মাঝখান দিয়ে দেখা যাচ্ছে, এই যে মাঝখান দিয়ে, এটা হচ্ছে হ্যাবাসিয়ান নালী, এটাও হচ্ছে আমার হ্যাবাসিয়ান নালী। দুইটা হ্যাবাসিয়ান নালী যেই জিনিসটা দ্বারা কানেক্টেড হয় তাকে বলা হয় ভক্সম্যান ক্যানেল। কি বলা হয়? ভক্সম্যান ক্যানেল। ওকে, সেই জিনিসটাকে বলা হয় ভক্সম্যান ক্যানেল। ভক্সম্যান ক্যানেল। ওকে, তার মানে দুইটা তোমার হ্যাবাসিয়ান নালী যেই জিনিসটা দ্বারা, যে নালী দ্বারা, যে ক্যানেল দ্বারা কানেক্টেড হয় তাকে বলা হয় ভক্সম্যান ক্যানেল। আবার দুইটা, এই যে ল্যাকুনা বলেছি না, দুইটা ল্যাকুনা যে জিনিসটা দ্বারা কানেক্ট হয়, দুইটা ল্যাকুনা যে জিনিসটা দ্বারা কানেক্ট হয় তাকে বলা হয় ক্যানালিকুলি। কি বলা হয়? ক্যানালিকুলি। সো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, যে দুইটা ল্যাকুনা যেটা দ্বারা কানেক্ট হয়েছে তাকে বলা হয় ক্যানালিকুলি। ক্যানালিকুলি। ওকে, সো এই জিনিসগুলো, এই ল্যাকুনাগুলো কিন্তু আমার এই যে হ্যাবাসিয়ান নালী তার সাথেও যুক্ত হয়। কেন যুক্ত হয়? কারণ এখান দিয়ে তোমার বিভিন্ন প্রয়োজনীয় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের জন্য এটা প্রয়োজন হয়, পুষ্টি দ্রব্যগুলো প্রয়োজনের জন্য এগুলো প্রয়োজন হয়। এই জন্য এই তোমার ল্যাকুনার সাথে হ্যাবাসিয়ান নালীটাও কানেক্টেড থাকে। আমি এই সাইড দিয়েও কানেক্ট করে দেই, এখান দিয়ে এটা কানেক্টেড। তার মানে ক্যানালিকুলি দিয়ে তোমার এই ল্যাকুনাগুলা একে অপরের সাথে যোগাযোগ করে, আর ভক্সম্যান ক্যানেল দ্বারা দুইটা তোমার হ্যাবাসিয়ান নালী একে অপরের সাথে যোগাযোগ করে। এই পুরো সিস্টেমটাকেই বলা হয় হ্যাবাসিয়ান সিস্টেম। আর এই জিনিসগুলো পাওয়া যায় নিরেট অস্থি যেটা আছে আমাদের, নিরেট অস্থির ভেতরে এগুলো খুব সুন্দর করে দেখা যায়। আর এগুলোই হচ্ছে আমাদের অস্থি গঠনের মেইন একক, যেটাকে অনেক সময় বলা হয় অস্টিয়ন। ওকে,
সো এইটা দিয়ে যদি বুঝতে পারি, পরীক্ষায় কিন্তু হ্যাবাসিয়ান তন্ত্র থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তুমি যদি কনসেপ্টগুলো ভালো করে বুঝো, বই থেকে আরেকবার রিডিং দাও, তাহলে তোমার জিনিসগুলো একদম পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। সো আমরা বুঝলাম যে, আমি আরেকবার রিক্যাপ করে দেই, মাঝখান দিয়ে যেটা থাকে সেটাকে বলা হয় আমার হ্যাবাসিয়ান নালী। গোল করে যে জিনিসটা থাকে, যেটার ভেতরে আমার এই তোমার ল্যাকুনাগুলা ছড়ানো ছিটানো থাকে, নীল কালারের ল্যাকুনাগুলা ছড়ানো ছিটানো থাকে, সেই গোল একটা হইলে তাকে বলা হয় ল্যামেলা। অনেকগুলো পয়সার মতো থাকলে সেটাকে বলা হয়তো ল্যামিলি, বহু ল্যামিলি। এবং দুইটা হ্যাবাসিয়ান নালী কানেক্টেড হয় বক্সম্যান ক্যানেল দ্বারা, আর দুইটা ল্যাকুনা কানেক্টেড হয় একে অপরের সাথে ক্যানালিকুলি দ্বারা। সো এই যে গঠন বা এই যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্য দিয়ে একটা কঠিন হাড্ডির ভেতরে কিন্তু এই রসালো জিনিসপাতি চলাচল করতে পারে, বা বিভিন্ন অক্সিজেন, তোমার কার্বন ডাইঅক্সাইড, বজ্র পদার্থ, পুষ্টি উপাদানগুলো একে এক ক্যানেল থেকে আরেক ক্যানেলে যাইতে পারে, এক ক্যানেলের কুলি থেকে আরেক ক্যানেলের কুলিতে যাইতে পারে। এবং এই ক্ষেত্রে এই পুরো সিস্টেমটা মেনটেন করতে গিয়ে একটা জায়গায় স্টুডেন্টরা প্যাচ লাগায় যে, ভাইয়া ল্যামেলি আর ল্যামিনা কি এক জিনিস? না, ল্যামেলি আর ল্যামিনা আলাদা জিনিস। দেখো এখানে ল্যামেলি আর এটা ল্যামিনা। ল্যামিনা হচ্ছে ভার্টিব্রা রয়েছে না আমাদের, আমি আবার দেখাই ভার্টিব্রা। এই যে ভার্টিব্রাটা রয়েছে, এই ভার্টিব্রাল যে নিউরাল প্রসেস রয়েছে, বাড়তি যে নিউরাল প্রসেস রয়েছে, ওকে, এই যে নিউরাল প্রসেস, এই নিউরাল প্রসেসের একটা অংশকে বলা হয় ল্যামিনা। ওকে, এটা কি ল্যামিনা, তার মানে নিউরাল যে নালী রয়েছে, নিউরাল প্রসেসের একটা বাড়তি অংশকেই বলা হয় ল্যামিনা। সো ল্যামিনা আর ল্যামিলি এক না। সো আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দিয়েছি, এই জিনিসটা পর তুমি আর ভুলবা না। সো কোন জিনিসটা কূপের মতো লম্বা ফুটা থাকে, সেটা হচ্ছে কুনা। এই যে কুনা, হ্যাঁ, ওইকে কুনা, কুনা লিখে দেই, ল্যাকুনা। ওকে, তারা আর ভুলবা না তুমি। আর এটা কি একটা পয়সা, সেটা হচ্ছে ল্যামেলা। মেলা, অনেক মেলা হইতে হবে, ল্যামেলা একটা যেহেতু। ওকে, সো এভাবেই মূলত আমাদের হ্যাবাসিয়ান তন্ত্রটা গঠিত, আর এই সিস্টেমটাকেই বলা হয় তোমার হ্যাবাসিয়ান তন্ত্র বা হ্যাবাসিয়ান সিস্টেম। আশা করি হ্যাবাসিয়ান সিস্টেম নিয়ে তোমাদের আর কনফিউশন নাই, কারণ হ্যাবাসিয়ান তন্ত্র কি দ্বারা গঠিত সেগুলো আগে প্রত্যেকটা কম্পোনেন্টকে তোমাকে আমি ভেঙে ভেঙে বুঝাইছি, এরপরে প্রত্যেকটাকে আমি তোমাদের জন্য একসাথে অ্যাড করে বুঝিয়েছি যে অ্যাকচুয়ালি হ্যাবাসিয়ান তন্ত্রটা যখন গঠন হয় সেটা দেখতে কেমন লাগে। এটা থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই হ্যাবাসিয়ান ক্যানেলটা। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আরেকটা বিষয় মনে হইতে পারে যে, ভাইয়া এই ল্যামেলাটা কি দ্বারা গঠিত? এটা কিন্তু হচ্ছে তোমার ক্যালসিয়াম, কোলাজেন এগুলো দ্বারা গঠিত। ক্যালসিয়াম, কোলাজেন এগুলো দ্বারা তোমার গঠিত। কোলাজেন ফাইবার যেটাকে বলে, এগুলো দ্বারা হচ্ছে তোমার এই ল্যামেলাটা গঠিত। ওকে, সো আশা করি তোমার হ্যাবাসিয়ান তন্ত্র নিয়ে সকল প্রকার কনফিউশন ক্লিয়ার হয়েছে। এ পর্যায়ে আমরা দেখব আমাদের বোন, ব্যতিক্রমী বোন, সিসাময়েড বোন, কেন সে সিসাময়েড বোন। ওকে, চলো আমরা এটা শিখে ফেলি। সিসাময়েড বোনটা আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট এই জন্য, কারণ হচ্ছে এটা কিন্তু শরীরে বেশি জায়গায় নেই, দু একটা জায়গায় আমরা এই জিনিসটা খুঁজে পাই, আর এটার জন্মটাও হয়েছে একটু ব্যতিক্রমী ভাবে। সো আমরা প্রথমেই দেখি সবচেয়ে জনপ্রিয় সিসাময়েড বোন যেটা, সেটাকে, আর এটা দেখতে অনেকটা ত্রিকোণাকার। ওকে, সো এই ত্রিকোণাকার সিসাময়েড বোনটা হচ্ছে প্যাটেলা। এটা হচ্ছে আমাদের হাঁটুতে থাকে। কোথায় থাকে? হাঁটুতে থাকে। সো হাঁটুর যে আমাদের জয়েন্টটা রয়েছে সেখানে সামনে দিয়ে বাটির মতো অনেকটা থাকে। অনেকে বলে না, ফুটবল খেলতে গিয়ে উষ্টা খেয়ে পায়ের বাটি সরে গেছে, মূলত ওই প্যাটেলাটা সরে গেছে। সো এই প্যাটেলাটা অ্যাকচুয়ালি তার জন্ম কিন্তু হচ্ছে হাড্ডি থেকেই হয়নি, তার জন্মটা হয়েছে নর্মালি বলতে গেলে হচ্ছে যে টেন্ডন আছে। টেন্ডন কাকে বলে? টেন্ডন বলে এমন একটা জিনিস যে হচ্ছে অস্থির সাথে পেশি সংযোগ স্থাপন করে। আমরা প্রথমেই দেখিয়েছিলাম যখন কিওয়ার্ড অ্যানালাইসিস করেছিলাম, পেশি অস্থির সম্পর্ক পড়িয়েছিলাম, তখন এই সম্বন্ধে আইডিয়াটা দিয়েছিলাম। আমার টেন্ডন হচ্ছে এমন একটা জিনিস যে অস্থি আর পেশির ভিতরে সংযোগ স্থাপন করে। আর এই টেন্ডনটাই যখন অনেক ঘর্ষণের ফলে সে আর তোমার টেন্ডন থাকতে পারে না, সে শক্ত হয়ে যায়, তখন কিন্তু সে একটা নাম ধারণ করে, তাকে বলা হয় সিসাময়েড বোন। তার মানে অতি ঘর্ষণের ফলে কোনো টেন্ডন যদি কোনো অস্থিতে কনভার্ট হয়, তবে তাকে বলা হয় সিসাময়েড বোন। এরকম আরেকটা বোন হচ্ছে আমাদের হাতের যে কার্পাল অস্থি আছে, এই কার্পাল অস্থির মধ্যে পিসিফর্ম নামে আমাদের একটা অস্থি আছে, যেটাকে বলা হয় পিসিফর্ম। এই পিসিফর্ম অতি ঘর্ষণের ফলে তোমার হচ্ছে ওই টেন্ডন থেকে তোমার অস্থি হয়ে গেছে। আর এই কার্পালটা কিভাবে মনে রাখবো? কার্পাল যে হাতের, কারণ তুমি চায়ের কাপ যদি হাতে নাও, তার মানে কাপ হাতে, কার্পাল হাতে, আর টার্সাল পায়ে। কাপ হাতে, টার্সাল পায়ে, এই টেকনিক দিয়ে মনে রাখো যে কার্পাল হচ্ছে হাতে। সো হাতের একটা পেশি হচ্ছে পিসিফর্ম, আর এই পিসিফর্মটাও ওই প্যাটেলার মতোই হচ্ছে সিসাময়েড বোন। দুইটাই কিন্তু প দিয়ে শুরু, এই দুই পশ, মানে পশ স্কোয়ার, প স্কোয়ার স, প্যাটেলা, পিসিফর্ম দুইটাই হচ্ছে সিসাময়েড বোন। কেন সিসাময়েড বোন? কারণ তারা টেন্ডন থেকে অস্থিতে কনভার্ট হয়েছে।
তার মানে আমার হাঁটুতে এই জিনিসগুলো লাগানো থাকে টেন্ডন দ্বারা। এই টেন্ডনের মধ্যে যেগুলো ঘর্ষণ খাওয়ার ফলে অস্থিতে কনভার্ট হয়ে গেছে সেটাকেই বলা হয়েছে পায়ের বাটি বা প্যাটেলা। ওকে, টুপি বলা হয়, অনেকটা ক্যাপ বলে। ওকে, সো আই থিঙ্ক এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে অতি ঘর্ষণের ফলে টেন্ডনটা যখন অস্থিতে কনভার্ট হয় তখন তাকে বলা হয় প্যাটেলা। সো এটাই হচ্ছে সিজাময়েড বোন। পরীক্ষায় যদি আসে তুমি জানো যে প্যাটেলা আর হচ্ছে পিসিফর্ম এগুলো সিজাময়েড বোন, কারণ হচ্ছে এগুলো কিসে থেকে উৎপন্ন হয়, টেন্ডন থেকে অতি ঘর্ষণের ফলে সেই জিনিসগুলো অস্থিতে কনভার্ট হয়। সো এটাই হচ্ছে তোমার সিজাময়েড বোন। এরপরে আমরা যেটা দেখবো অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস, পেশির গঠন। ওকে, পেশির গঠনটা আমরা এই পর্যায়ে দেখবো। পেশির গঠনটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পেশি সেরা যদি হচ্ছে কঙ্কাল নাচানাচি করা শুরু করে তাহলে দেখতে একটু অড লাগবে, তাই না? তাহলে আমাদের যদি শরীরে কোনো মাংস না থাকে তাহলে আমাদের শুধুমাত্র যে কঙ্কাল তন্ত্রটা রয়েছে সেটাই যদি নড়াচড়া করে তাহলে একটু আজব আজব লাগে। এজন্য হচ্ছে আমাদের কঙ্কাল তন্ত্রের সাথে আমাদের হাড়ের সাথে আমাদের মাংসগুলো লেগে থাকতে হয়। আর এরকম পেশিগুলোর গঠনের উপর ভিত্তি করে, অবস্থানের উপর ভিত্তি করে এগুলোকে বেসিক্যালি 3টা ভাগে ভাগ করা হয়। সো আমরা এই 3টা ভাগ দেখব এবং কোনটাকে কেন এই নামে নামকরণ করা হয়েছে, কোন জায়গায় পাওয়া যায়, এটার গঠনই বা কীরকম, এখান থেকে যাতে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা একদম নিখুঁতভাবে উত্তর করতে পারি সেটাই আমরা শিখবো এই সেকশনটাতে। দেখো, নর্মালি পেশিকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ঐচ্ছিক, যেটা আমাদের নিয়ন্ত্রণাধীন, আমরা ইচ্ছা করলে নাড়াচাড়া করতে পারি। আরেকটা হচ্ছে অনৈচ্ছিক, যেটা অটোমেটিকভাবে চলে আমাদের প্রয়োজন অনুযায়ী। এরপরে হচ্ছে হৃদপেশি, যেটা অনেকটা ব্যতিক্রম। সো এই 3টা পেশির আমরা গঠনটাই দেখব। নর্মালি আমাদের যে ঐচ্ছিক পেশিগুলো, এই ঐচ্ছিক পেশিগুলো লেগে থাকে আমাদের হাড়ের সাথে বা আমাদের বোনের সাথে, হাড্ডির সাথে লেগে থাকে। এবং যখনই আমরা কোনো হাড্ডিকে উপর দিকে ঘুরাতে চাই, নিচের দিকে নামাইতে চাই, লাইক আমাদের উপরে বাইসেপস আছে, সো নিচে ট্রাইসেপস আছে, সো এই জিনিসগুলো আমরা চাইলে হাত বাঁকাইতে পারি, সোজা করতে পারি। সো এই জিনিসগুলো আমাদের হাড় কিন্তু কার সহায়তা নির্দেশনা মানতেছে? পেশির সহায়তায়। কোন পেশি সহায়তায়? ঐচ্ছিক পেশির সহায়তায়। তাহলে ঐচ্ছিক পেশিটা আমার হাড়ের সাথে নর্মালি লেগে থাকে। সো এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস যে কোন প্রকার পেশি হাড়ের সাথে লেগে থাকে। ঐচ্ছিক পেশি, যেটা আমরা ইচ্ছাকৃতভাবে নাড়াইতে পারি, আমাদের ব্রেন ইনফরমেশন দিলে, ওয়ার্ডার দিলে সেই অনুযায়ী সে নাড়াচাড়া করতে পারে। সো সেটাই হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি, যেটা আমার হাড়ের সাথে লেগে থাকে। এই ঐচ্ছিক পেশিটা যেহেতু কঙ্কালের সাথে বা হাড়ের সাথে লেগে থাকে, অনেক সময় এটাকে আমাদের কঙ্কাল পেশিও বলা হয়। আবার যেহেতু এটা বেসিক্যালি আমরা যখন গরুর মাংস খাই সেটাকেই আমরা মূলত মাংস বলি, যেটা হচ্ছে হাড়ের আশেপাশে থাকে বা যে জায়গাটায় আসলেই হাড়ের সাথে লেগে থাকে ওটাকে আমরা মাংস বলি। এই জন্য এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় মাংসপেশিও বলা হয়। এটার গঠন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো এই গঠনটার ভেতরে তোমার হচ্ছে এই নিউক্লিয়াসগুলো, নীল কালারের যে জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসগুলো আমার হচ্ছে যেই তোমার রেখাটা দেখতে পাচ্ছ, অনুপ্রস্থ রেখা, রেখাটা কিন্তু অনুপ্রস্থ, একদম এভাবে শোয়ানো, এই জন্য অনুপ্রস্থ, প্রস্থ ওয়াইজ শোয়ানো। অনেকগুলো অসংখ্য নিউক্লিয়াস কিন্তু এগুলার পেরিফেরিতে থাকে বা হচ্ছে এগুলোর বর্ডারের উপরে থাকে, মাঝখানে কিন্তু থাকে না। মাঝখানে থাকবে আরেক প্রকার পেশির ভিতরে মাঝখানে থাকবে, কিন্তু এই ঐচ্ছিক পেশিতে নিউক্লিয়াসগুলো আমার এই রেখার উপরে, অনুপ্রস্থ রেখার উপরে অবস্থান করে। সবুজ কালারের যে জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অনুপ্রস্থ রেখা, তার মানে ঐচ্ছিক পেশিতে আমার অনুপ্রস্থ রেখা থাকে। সো এইটা হচ্ছে আমার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ তোমার ভলেন্টিয়ার মাসেল। ইনভলেন্টিয়ার না, ইনভলেন্টিয়ার হবে অনৈচ্ছিক, যেটা এটা হচ্ছে ভলেন্টিয়ারি মাসেল। এই ভলেন্টিয়ার মাসেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই জিনিসটা কিন্তু অমসৃণ। এটা কেমন? অমসৃণ, এটা অমসৃণ। সো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। তার মানে ঐচ্ছিক পেশি মানে হাড়ের সাথে লেগে থাকা সকল পেশি হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। এছাড়াও আরও কিছু এক্সেপশনাল রয়েছে, যেমন আমাদের জিহ্বা, ইচ্ছা করলে আমরা নাড়াচাড়া করতে পারি, এটাও আমার ঐচ্ছিক পেশি। আমাদের গলবিল, আমরা চাইলে এমন করে রাখতে পারি, গলা আটকে রাখতে পারি, গলবিল। তার মানে জিহ্বা, গলবিল এগুলো হচ্ছে আমার ঐচ্ছিক পেশির উদাহরণ। সো আমরা সেটা লিখে নেই যে ঐচ্ছিক পেশিতে আর কি কি উদাহরণ থাকে। আমাদের জিহ্বা থাকে, আমাদের গলবিল, তার মানে আমাদের এই কঙ্কালের সাথে লেগে থাকা ছাড়াও আরো দুটো আমরা হচ্ছে মাসেল পেলাম, যেটার নাম হচ্ছে জিহ্বা অ্যান্ড হচ্ছে গলবিল, এগুলো আমার ঐচ্ছিক পেশি। সো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস তোমাদের বলে দেই, অনেক সময় দেখো না যে একজনের চোখ টিপ মারে, এই চোখ টিপ মারার জন্য কিন্তু চোখকে আমাদের কন্ট্রোল করতে হয়। এই যে চোখকে আমরা কন্ট্রোল করতে পারি বা ইচ্ছাধীন আমরা এটাকে নাড়াচাড়া করতে পারি, এই জন্য চোখের আশেপাশে যে মাসেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার ঐচ্ছিক পেশি। তো আমরা এখানে লিখতে পারি চোখের মাসেল, চোখ।
ওকে, চোখের মাসেলগুলো। সো এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি, আর ঐচ্ছিক পেশিগুলোর কাজকে আমরা ডিফাইন করতে পারি, এগুলো আমাদের নির্দেশনা পেয়ে খুব দ্রুত কাজ করতে পারে এবং এই কাজগুলো অনেক শক্তিশালী হয়। তুমি যদি কাউকে পাঞ্চ মারো, ফুটবলে কিক মারো, এটা কিন্তু অনেক দ্রুত এবং হচ্ছে শক্তিশালী হয়, তাই না? সো ঐচ্ছিক পেশির কাজটা হবে দ্রুত এবং শক্তিশালী। সো এটাও তোমার খাতায় লিখতে হবে, দ্রুত এবং শক্তিশালী। সো আরেক প্রকারের আমাদের পেশি রয়েছে যেটা হচ্ছে অনিচ্ছিক পেশি, যেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভেতরে থাকে, যেটাকে আমরা ভিসেরাল পেশি বলি। কারণ ধরো আমাদের তুমি পাকস্থলী বলো, তুমি আমাদের ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, যেই অঙ্গের কথাই বলো না কারণ ভিতরে যে অঙ্গগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে আমার অনিচ্ছিক পেশি। আমি চাইলেই কিন্তু আমার পাকস্থলীকে নাড়াচাড়া করাইতে পারবো না, ভিতর থেকে আমি ইচ্ছা করলে নাড়াচাড়া করাইতে পারবো না। চাইলেই হচ্ছে আমি আমার ক্ষুদ্রান্ত বৃহদাঙ্গকে লম্বা ছোট করতে পারবো না, প্রসারিত সংকুচিত করতে পারবো না। তার মানে যেই জিনিসগুলো আমাদের ইচ্ছাধীন না সেগুলোই হচ্ছে অনিচ্ছিক পেশি, আর এগুলোকেই বলা হয় ভিসেরাল পেশি, যেহেতু ভিসেরাগুলো শরীরের ভেতরে নরম অঙ্গগুলো এই পেশি দ্বারা গঠিত। সো এটাই হচ্ছে আমার অনিচ্ছিক পেশি, এটা হচ্ছে আমাদের ভিসেরা বা অভ্যন্তরীণ যে অঙ্গগুলো রয়েছে সেটার জন্য, এর জন্য এটাকে ভিসেরাল পেশি বলা হয়। এবং এই পেশিগুলো মসৃণ। আমি যদি গঠনটাকে ভালো করে দেখি, এদের ভেতরে তোমার যেই আমাদের কোষগুলো রয়েছে সেই কোষগুলো দেখতে অনেকটা মাকু আকৃতির, আর এদের নিউক্লিয়াস কিন্তু একটা থাকে। নিউক্লিয়াস কয়টা? একটা। একটু আগে আমরা ঐচ্ছিক পেশিকে দেখেছিলাম যে এদের নিউক্লিয়াস কিন্তু অসংখ্য থাকে, আর এখানে আমাদের অনৈচ্ছিক পেশিতে নিউক্লিয়াস থাকে আমার একটা এবং মাঝখানে থাকে, আমাদের বর্ডারে থাকে না, মাঝখানে থাকে। আর দেখতে এগুলা মাকু আকৃতির। কেমন আকৃতি? পরীক্ষায় আসে মাকু আকৃতির। ওকে, শুধু যে একটা থাকে তা না, এটা কিন্তু মাঝখানে থাকে, এটা কিন্তু সেন্ট্রালে থাকে, মাকু আকৃতির। এই কোষের মাঝখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস থাকে। সো এটাই হচ্ছে আমাদের অনিচ্ছিক পেশি, যেগুলো আমাদের ভিসেরাল পেশি আমরা যেগুলোকে বলি। সো এই ক্ষেত্রে এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো আমাদের পাওয়া যায় ধরো পৌষ্টিক নালীতে পাওয়া যাবে, আমি যেটা বললাম ক্ষুদ্রান্ত বৃহদান্ততে, পৌষ্টিক নালী, তোমার রক্তনালী, যত প্রকার নালী আছে সবগুলোই হচ্ছে আমাদের তোমার এই অনিচ্ছিক পেশি দ্বারা গঠিত। হৃদপেশি সবচেয়ে সুন্দর একটা জিনিস হচ্ছে এটা একটু ওদের চেয়ে একটু আলাদা, কারণ এর ভিতরে ইন্টারক্যালেটেড ডিস্ক রয়েছে। এদের গঠনকে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে এদের মাঝখানে আড়াআড়ি ভাবে হচ্ছে একটা ডিস্কের মতো দেখতে পাবো। যখন এরা শাখান্বিত হবে তখন সাইড দিয়ে এভাবে হচ্ছে আমার ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক কিন্তু ঐচ্ছিক আর অনিচ্ছিক পেশিতে থাকে না, এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হৃদপেশিতেও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো হৃদপেশি কোথায় আমরা নর্মালি পাই? এটা শুধুমাত্র ভালোবাসায় পাই বা আমাদের হার্টে পাই। এটা শুধুমাত্র হার্টে পাওয়া যায়, শরীরের অন্য কোনো অঙ্গে আমরা এই হৃদপেশি পাই না। যেই হচ্ছে আমাদের হৃদপেশিগুলোর কথা যখনই বলি তখনই আমরা বলি যে এর ভেতরে পেশি তন্তু থাকে। তন্তু মানে ফাইবার, আর এই ফাইবারগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোষ, বুঝছো? ফাইবারগুলো কোষ, কারণ কোষে যে উপাদানগুলো দরকার একটা জিনিসকে কোষ বলার জন্য, সেই উপাদানগুলো বেশিরভাগই কিন্তু এই তন্তুর ভেতরে থাকে, লাইক সাইটোপ্লাজম বলো, নিউক্লিয়াস বলো, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ওই ফাইবারের ভিতরে থাকে। সো ফাইবারকেও আমরা কোষ বলতে পারি। সো এরাও কোষ, মানে ফাইবারগুলোও কোষ বা পেশিতন্তু যেটা সেগুলোও কোষ। আরেকটা বিষয় আমরা দেখি, আমরা যদি হৃৎপিণ্ডের যদি কাভারিংটাকে আমরা ভাগ করি তখন আমরা এই কাভারিংগুলোকে এই তিনটা ভাগে ভাগ করতে পারি: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম। বাইরের দিকে এপিকার্ডিয়াম এবং মাঝখানে মায়োকার্ডিয়াম, একদম ভেতরের দিকে এন্ডোকার্ডিয়াম। আমি যদি স্ট্রাকচারটা দেখি তাহলে দেখো একদম বাইরের দিক দিয়ে হচ্ছে আমার এপিকার্ডিয়াম, এ দিয়ে এপি বুঝাচ্ছি, এরপরে মায়োকার্ডিয়াম, এরপরে এন্ডোকার্ডিয়াম একদম ভেতরের দিক দিয়ে। মায়োকার্ডিয়ামটা দেখো একটু চড়া টাইপের। এখন এই যে আমার এপিকার্ডিয়াম, এটা কিন্তু একদম বাহিরের দিকে, যেহেতু এটা বাহিরের দিকে, হৃৎপিণ্ডের যে কাভারিংটা রয়েছে সেই কাভারিংটাকে কিন্তু বলা হয় পেরিকার্ডিয়াম। তা হৃৎপিণ্ডের কাভারিংকে কি বলে? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একদম বাইরের দিকে থাকলে সেটাকে বলা হয়, যেহেতু বাইরে, বাইরে মানে প্যারাইটাল, তার মানে হচ্ছে যেই পেরিকার্ডিয়ামটা বাইরের দিকে থাকে তাকে বলা হয় প্যারাইটাল পেরিকার্ডিয়াম। আর যেই পেরিকার্ডিয়ামটা হার্টের সাথে লেগে থাকে, একদম হার্টের ভেতরের দিকে লেগে থাকে, সেটাকেই বলা হয় আমার ভিসেরাল পেরিকার্ডিয়াম। তার মানে পেরিকার্ডিয়ামকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্যারাইটাল আর একটা হচ্ছে ভিসেরাল। তার মানে পেরিকার্ডিয়ামকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর একটা তোমার এই যেটাকে আমি এপিকার্ডিয়াম বলছি সেটা হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়াম। সো যেটা আমার এই ভিসেরাল পেরিকার্ডিয়াম সেটার সাথে হচ্ছে আমার এই এপিকার্ডিয়ামটাকে আমরা কানেক্ট করে পড়তে পারি। সো আমাদের হচ্ছে বাইরের দিকে যেটা থাকে কাভারিং হৃৎপিণ্ডে, সেটাকে পেরিকার্ডিয়াম বলে। পেরিকার্ডিয়ামকে দুই ভাগে ভাগ করা হয়, একদম বাহিরের দিকে যদি থাকে সেটাকে বলা হয় প্যারাইটাল পেরিকার্ডিয়াম, যদি ভিতরের দিকে আমার হচ্ছে কাভারিংটা থাকে, এই যে দেখো সবুজ কালারের পর দিয়া, এটাকে বলা হয় ভিসেরাল পেরিকার্ডিয়াম। আর এই ভিসেরাল পেরিকার্ডিয়াম যেহেতু তোমার হচ্ছে ওই ভিসেরাল থেকে একটু বাইরের দিকে থাকে, মানে একদম বাইরে না, হালকা বাইরে, এটার থেকে বাইরের দিকে, এই জন্য এটাকে একদম বাইরের স্তর হিসাবে এপিকার্ডিয়াম বলা হয়। এরপর আর একটু মোটা মায়োকার্ডিয়াম, একদম ভেতরের যেই
তোমার স্তরটা রয়েছে হার্টের মাসেলের ভিতরে, সেটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। সো এই গঠনটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সো আশা করবো তুমি এই নোটগুলো করে ফেলেছো, এগুলো কিন্তু নোট করে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বইয়ের ভিতরে অনেক বেশি তথ্যের ভিতর থেকে ঠিক সেই তথ্যগুলোই তোমাকে আমি এখানে প্রেজেন্ট করেছি, যে তথ্যগুলো তোমার পরীক্ষার সময় অনেক বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন হতে পারে, যে জিনিসগুলো তুমি মনে থাকলে উদ্দীপক বুঝে উত্তর করাটা অনেক সহজ হবে, অথবা এমসিকিউর জন্য অনেক সহজ হয়ে যাবে, বা ভর্তি পরীক্ষার জন্য এখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো হয়ে থাকে। সো আশা করব পেশি রিলেটেড তোমাদের যে বেসিকটা প্রয়োজন, যে জিনিসটা ভিত মজবুত করা প্রয়োজন, সেটা এই অংশে তোমার হয়ে গেছে। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই হাঁটুর যে পেশিগুলো রয়েছে, এগুলো আমরা বীজগাণিতিক সূত্র দিয়ে শিখবো। খুবই ইন্টারেস্টিং একটা অংশ। আশা করি এই হাঁটুর পেশিগুলো যেই টেকনিক তোমাকে শিখিয়ে দিব, এরপরে আর তুমি কখনো ইনশাল্লাহ ভুলবা না। হাঁটার জন্য বা আমাদের হাঁটুর পেছনে যে পেশি গুচ্ছ রয়েছে, গুচ্ছ কেন? কারণ কয়েকটা পেশি মিলে এই গ্রুপগুলোকে গঠন করে। সো হাঁটার জন্য আমাদের এই পেশি লাগে, বা হাঁটুর পেছনে যে পেশিগুলো থাকে সেগুলোকে হচ্ছে আমরা দুইটা গ্রুপে ভাগ করতে পারি। দুইটা গ্রুপের মধ্যে প্রথমটার নাম হচ্ছে কোয়াড্রিসেপস, আরেকটা নাম হচ্ছে হ্যামস্ট্রিং। পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে। আমরা টেকনিক্যালি এখান থেকেই বুঝতে পারি যে কোয়াড্রিসেপসের ভেতরে কয়টা আমার পেশি মিলে কোয়াড্রিসেপসটা গঠিত। কোয়াড, দ্য কোয়াড কপ্টার, যেখানে বলে এখানে কোয়াড শব্দটা দেখলে আমরা বুঝি যে এখানে চারটা জিনিস আছে, কোয়াড। সো কোয়াড্রিসেপস মানে এই মাসেলের গুচ্ছে চারটা মাসেল মিলে কোয়াড্রিসেপসটা গঠিত। ওকে, তার মানে কোয়াড্রিসেপসটা কয়টা মাসেল মিলে গঠিত? চারটি মাসেল মিলে আমার কোয়াড্রিসেপসটা গঠিত। একটা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে হ্যামস্ট্রিং মাসেল যে গুচ্ছ রয়েছে সেখানে কয়টা মাসেল মিলে হ্যামস্ট্রিং রয়েছে? এখানে আমি হয়তোবা লিখে দিয়েছি বলে তুমি হয়তোবা বুঝতে পারছো, বাট তুমি যদি এই দুটার ভিতরে প্যাচ লাগাইয়া ফেলো তাহলে একটা টেকনিক রয়েছে যেটা তুমি প্যাচ লাগাবে না। সেটা হচ্ছে, দেখো হ্যামস্ট্রিংকে তুমি ইংরেজিতে লেখো হ্যামস্ট্রিং, এখানে দেখো TRI রয়েছে, যেখানে কিছুতে ট্রাই মানে হচ্ছে 3। ওকে, এবার আমি 3কে যদি ভাঙি, টেকনিক্যালি বীজগণিত করি এখানে, তাহলে আমি পাবো 3 কিভাবে হয় 2 যোগ 1, আবার কিভাবে হয় 2 যোগ 0.5 and 0.5, হয়েছে না 3, 2 যোগ 0.5 3। তার মানে এখানে দেখো 0.5 কোনো কিছু যদি হয় সেটাকে আমরা 1-এর অর্ধেক হয়ে গেছে, এটাকে আমরা সেমি বলতে পারি। তার মানে এখানে দুইটা সেমি আছে। সো যেহেতু 2 আছে, কোনো জায়গায় 2 থাকলে সেটাকে আমরা বাই বলি, কোনো জায়গায় 0.5 থাকলে সেটাকে আমরা সেমি বলি, আবার 0.5 থাকলে সেটাকে আমরা সেমি বলি। তার মানে 2 দিয়ে বাইসেপস ফিমোরিস, যেহেতু সেটা ফিমার রিজনের অবস্থান করে, এই জন্য আমরা সেটাকে বাইসেপস ফিমোরিস বলছি। 0.5 তার মানে সেমি, একটা উৎপন্ন হয় টেন্ডন থেকে, এই জন্য টেন্ডেনোসাস, আরেকটা উৎপন্ন হয় মেমব্রেন থেকে, এই জন্য হচ্ছে মেমব্রেনোসাস। তো সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস। তার মানে হ্যামস্ট্রিং মাসেল যে আমার 3টা, এটা আমরা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছি। মানে এক পায়ে 3টা, আবার আরেক পায়ে আবার 3টা আছে। ওকে, সো এভাবেই হচ্ছে আমরা হ্যামস্ট্রিং মাসেলগুলোকে মনে রাখতে পারি। ইনকেস যদি তুমি ভুলে যাও তাহলে তুমি ইংলিশে লিখবা, লিখে ট্রাই লিখবা, 3 লিখবা, 2 যোগ 1 2, 0.5 2 দিয়ে হচ্ছে বাইসেপ ফিমোরিস, 0.5 দিয়ে সেমি টেন্ডিনোসাস, আর এই 0.5 দিয়ে সেমি মেমব্রেনোসাস। সো টেকনিক্যালি যদি পড়ো তোমার মনে থাকবে, তুমি সহজে ভুলবে না। এবার আমি এই উদাহরণগুলো একটু দেখি। কোয়াড্রিসেপসে আমি বলেছি 4টা মাসেল মিলে আমার কোয়াড্রিসেপস হয়, একটা রেকটাস ফিমোরিস, আরেকটা হচ্ছে তোমার ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস। তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ভাস্টাস মানে কি? দেখো, ভাস্টাস মূলত একটা ল্যাটিন শব্দ, আর ভাস্টাস শব্দটার মানে হচ্ছে গ্রেট বা মহান। যেহেতু পায়ে দিয়ে হচ্ছে তখন যারা যুদ্ধ করতে পারতো তাদেরকেই বলা হইতো মহান। সো যাদের পায়ের পেশিতে বল ভালো ছিল, তারা বেশি দৌড়াইতে পারতো, যুদ্ধে ভালো করতে পারতো, সেখান থেকেই এই মহান শব্দটা উৎপত্তি। এবং এই মাসেলগুলো অনেক কঠিন শক্ত কাজ করতে পারে, সেই হিসেবে তুমি ধরতে পারো যে এটা গ্রেট কাজ করে। সো গ্রেট হিসেবে ধরলে ভাস্টাস মানে হচ্ছে গ্রেট, যেটা ল্যাটিন শব্দ। এটা কি শব্দ? ল্যাটিন শব্দ, যার মানে হচ্ছে মহান বা গ্রেট। সো আমার 4টা মাসেল কি? রেকটাস ফিমোরিস, ফিমোরিসের রিজিয়নে থাকে। তো ফিমোরিস মানে কি? ফিমারের রিজিয়নে যেটা থাকে, ফিমারটা আমি দেখিয়েছি আমাদের মানবদের সবচেয়ে বড় হাড়। ওকে, এই ফিমারের রিজিয়নে। তার মানে এই জিনিসগুলো আমরা এভাবে মনে রাখতে পারি যে রেকটাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, মাঝখানে থাকে বলে মিডিয়ালিস, আর একদম মানে দুইটার মাঝখানে থাকে বলে ইন্টারমিডিয়ালিস, আর ভাস্টাস ল্যাটারালিস, ল্যাটারাল মানে হচ্ছে দূরে থাকা। আমার যদি আমার হাত হয়, যেটা আমার বডি ট্রাঙ্ক থেকে দূরের দিকে, মানে বডির মাঝখান থেকে একটু দূরের দিকে, সেটা মাসেল হোক, হাড় হোক, যেটার ক্ষেত্রে হোক, যদি বডি ট্রাঙ্ক থেকে দূরের দিকে থাকে সেটাকে ল্যাটারাল বলা হয়, আর বডি ট্রাঙ্কের সাইডের দিকে হলে সেটাকে হচ্ছে আমার মিডিয়াল বলা হয় বা মাঝখানের দিকে বলা হয়। ওকে, তার মানে আমি যদি 2টা কলম ধরি, তার মানে এই 2টা কলম আর এটা আমার বডির মেইন মাঝখানে। মেইন মাঝখানে হয় তাহলে আমি বলবো কি এইটা হচ্ছে আমার মিডিয়ালিস, আর এটা যেহেতু আমার বডি ট্রাঙ্ক থেকে একটু দূরের দিকে,
ওই সাইডে এই জন্য এটাকে ল্যাটারালিস বলা হয়। তার মানে আমি এখানে এই হিসেবে বললে পায়ে যদি থাকতো তাহলে বলতাম ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস। সো এইভাবে ইনশাল্লাহ তুমি যদি মনে রাখো তাহলে তোমার হাঁটার জন্য যে পেশি বা হাঁটুর রিজিয়নে যে পেশি এগুলো তোমার আর ভুল হবে না, তুমি এগুলো মনে রাখতে পারবা। ওকে, সো আশা করবো যে হচ্ছে হাঁটার পেশি নিয়ে তোমার কোনো কনফিউশন নেই। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে লিভারের টেকনিক। এখানে আমরা এক কসাইয়ের গল্প দিয়ে শিখবো। কসাই নাম হচ্ছে পাশা কসাই। সো পাশা কসাইয়ের গল্পটাই আমরা এবার শিখবো। সেটা হচ্ছে লিভারের টেকনিকগুলো কি, আমরা কসাইকে কিছু কাটাছেড়া করার কথা বলবো। দেখো আমার হাতে রয়েছে হচ্ছে আমাদের স্কাল। স্কালের পেছনে যে আমাদের অক্সিপিটাল বোনটা, পেছনের বোনটাকে অক্সিপিটাল বলে, এটা যখন আমার এই যে হচ্ছে অ্যাটলাস বা প্রথম কশেরুকা থাকে সেটা সাথে থাকার অবস্থায় দেখো মাথা নাড়াচাড়া করানোর জন্য সে কিন্তু হচ্ছে একটা সাপোর্টের প্রয়োজন হয় বা একটা যান্ত্রিক ক্রিয়াকলাপ এখানে হচ্ছে, মানে আমি মাথা এমন করি এটার জন্য আমার একটা যান্ত্রিক ক্রিয়াকলাপের প্রয়োজন হয়। সো আমাদের বডির বিভিন্ন মানে হাড্ডি এবং হচ্ছে মাংস এগুলো হচ্ছে যাতে নাড়াচাড়া করতে পারে, হাত উপর দিকে উঠা নিচের দিকে নামানো, এরকম নাড়াচাড়া করানোর জন্য যেটা আমরা বাস্তব জীবনে লিভারের সাথে অনেক মিল পাই। সো লিভার তুমি কিভাবে ভালো করে বুঝতে পারবা, দেখো বড় একটা ভারী কিছুকে উঠানোর জন্য একটা বাঁশ দিয়ে লম্বা বাঁশ দিয়ে তার নিচে একটা কিছু রেখে তারপরে এই পাশে চাপ দিলে ওটা উপর দিকে উঠে যায়। সো ইটস এ ওয়ান কাইন্ড অফ লিভার। সো আমাদের বডির সাথে লিভারের ভালো মিল রয়েছে। কিছু কিছু জায়গায় আমাদের বডির ক্ষেত্রে এই লিভারগুলো আমরা প্রয়োগ করতে পারি বা কোনো কোনো জায়গায় লিভারকে আমরা ক্লাসিফাই করতে পারি। সো লিভারের এই ক্লাসিফিকেশনটা আমরা খুব সুন্দর একটা কসাইয়ের গল্প দিয়ে মনে রাখতে পারি। তো এই গল্পে আমাদের নায়ক হচ্ছে পাশা কসাই। সো এই কসাই দোকানে সে খুব জনপ্রিয়, সে হচ্ছে তার মাংসগুলো খুব ভালো করে কাটে, দামেও কম রাখে, দামে কম মানে ভালো, এরকম আর কি। দাদা তুমি হচ্ছে সেই কসাই দোকানে গিয়ে বললা কি বললা তুমি বললা লিভার কাটেন মিয়া। লিভার কাটেন মানে ধরো সে গরু মাংস কাটে বা খাসির মাংস কাটে, এই অবস্থায় যে বলতেছে যে হচ্ছে লিভার কাটেন মিয়া। সো এখানে ধরলা এটা তুমি অথবা আমি যে কোনো একজন আমরা, ওকে। সো এখানে সে গিয়ে বলছে কি যে লিভার কাটেন মিয়া, কি কাটতে বলছে, লিভার। সো লিভারের ক্লাসিফিকেশনটা আমরা এই কাটেন দিয়েই মনে রাখতে পারি। কি দিয়ে, কাটেন দ্বারা, ক চ ন। সো আমরা এই তিনটা শব্দ দিয়েই লিভারের যে ক্লাসিফিকেশনটা সেটা আমরা মনে রাখতে পারি এবং উদাহরণও আমরা মনে রাখতে পারি। দেখো প্রথম যে জিনিসটা, প্রথমের এই জিনিসটা হচ্ছে আমার প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হবে এটা দিয়ে। প্রথম শ্রেণীর লিভার কেমন লিভার, তার লিভারের প্রকারভেদে প্রথম শ্রেণীর লিভার আছে, প্রথম শ্রেণীর লিভার উপর দিয়ে লিখে দিই, ওকে, লিভার। দ্বিতীয়টা হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর লিভারকে ডিনোট করবে, কোন শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর। তৃতীয়টা আমার হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারকে আমার ডিনোট করবে বা নির্দেশ করবে, ওকে। এবার আমরা নামগুলো দেখে উদাহরণগুলো শিখে ফেলি। নামগুলো কি কি আছে, কতে হচ্ছে দেখো জামা কাপড় কাটার জন্য, কাগজ কাটার জন্য আমরা একটা জিনিস ইউজ করি, তোমরা হয়তো আমার ইশারা দেখেই বুঝতে পারছো, কাঁচি। কাঁচি হচ্ছে আমার প্রথম শ্রেণীর লিভার, ওকে। তাহলে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি, কাঁচি। সো পরীক্ষায় যদি আসে যে নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ, আই থিঙ্ক তোমরা পারবা, কাঁচি, ওকে। এবার হচ্ছে ট। এখন এই পাশা কসাই ধরো হচ্ছে তোমার ট উচ্চারণ করতে পারে না, সে যখনই ট বলে সেটা আলটিমেটলি ঠ হয়ে যায়, ওকে। সো এখানে ট মানে হচ্ছে ট সে উচ্চারণ করতে পারে না, তার টটা ঠ হয়ে যায়। এবার ঠতে হচ্ছে ঠেলা গাড়ি, ঠতে কি, ঠেলা গাড়ি, ওকে। তার মানে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে ঠেলা গাড়ি। ঠেলা গাড়িটা হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, ওকে। এবার আসো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণটা আমরা কিভাবে মনে রাখতে পারি, ন দিয়ে। আমরা প্রায় নখ কাটার জন্য আমরা ব্লেড ছাড়া আর কি ইউজ করি, নেইল কাটার। নেইল কাটারও কিন্তু আমরা চাপ দিই, হ্যাঁ, অল্প চাপে কম প্রচেষ্টায় বেশি আউটপুট পাওয়া যায়, নেইল কাটার। তার মানে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণটা আমরা মনে রাখতে পারি এভাবে, নেইল কাটার, ওকে। এটা কি হবে, নেইল কাটার। সো আমরা দেখো কাটেন দিয়ে আমরা খুব সহজে, কাটেন দিয়ে এখানে কা দিয়ে দিলাম, সুন্দর হয়। কাটেন দিয়ে আমরা খুব সহজেই মনে রাখতে পারি যে আমাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর লিভারকে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি। সো আশা করবো পাশার এই গল্পটা তোমার মনে থাকবে। তুমি যদি এই জিনিসটা ভুলেও যাও, গল্প মনে করবা যে ভাইয়া বলেছিল পাশা নামে একজন কসাই ছিল, সে ট উচ্চারণ করতে পারতো না, ঠ হয়ে যেত। তারপরে তাকে লিভার কাটতে আমি বলেছিলাম, কি করতে বলেছিলাম, কাটতে বলেছিলাম। সেখানে কাটতে দিয়ে কতে কাঁচি, ট ঠ হয়ে গিয়ে ঠেলা গাড়ি, দেন হচ্ছে তোমার নতে হচ্ছে নেল কাটার। প্রথমটা প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয়টা দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয়টা তৃতীয় শ্রেণীর লিভার।
সো এভাবে তুমি লিভারের উদাহরণগুলো ক্লাসিফিকেশনগুলো তুমি মনে রাখতে পারো। এভাবে যদি তুমি বায়োলজিটা পড়তে পারো তাহলে বায়োলজি তোমার অনেক ভালো লাগবে। সো এটা ছিল আমাদের আজকের এই পুরো মাস্টার ক্লাসটি। যারা পুরো মাস্টার ক্লাসটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনের দিনগুলোতে আমরা আরও মাস্টার ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার ট্রাই করব। মূলত এই ক্লাসগুলো হচ্ছে আমরা খুবই ইন ডিটেলসে বেসিক দিয়ে স্টুডেন্টকে বোঝানোর ট্রাই করি। এটা হচ্ছে আমাদের দ্য মোস্ট অ্যাডভান্স বায়োলজি কোর্স ফর এইচএসসি স্টুডেন্টস। তাদের জন্য হচ্ছে আমি এই কোর্সটা নিজে কন্ডাক্ট করছি। সেখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে গুছিয়ে গুছিয়ে আমি স্টুডেন্টকে বোঝানোর ট্রাই করছি আমাদের সেই কোর্সটাতে। তোমরা যারা ভর্তি হইতে চাও আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ফোন নাম্বার রয়েছে, তুমি লিঙ্কে ক্লিক করে ভর্তি হয়ে যেতে পারো অথবা ফোন নাম্বারে কল করে তুমি ভর্তির প্রসিডিউরটা জেনে নিতে পারো। সো এখানে আমার নিজের হাতের লেখা হ্যান্ড নোট রয়েছে, পিডিএফ রয়েছে, অ্যানিমেশন রয়েছে, প্রত্যেকটা টপিকের উপরে রেকর্ডেড ক্লাস রয়েছে, সাপ্তাহিক লাইভ ক্লাসের সুবিধা রয়েছে, জুম ক্লাসের সুবিধা রয়েছে, এক্সাম দেওয়ার ব্যবস্থা রয়েছে, ইভেন একাডেমিক স্টুডেন্টের জন্য সৃজনশীল পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। সো যতগুলো সুবিধা একটা স্টুডেন্টের জন্য অ্যাভেলেবেল করা দরকার সবই ইনক্লুড করা হয়েছে এই দ্য মোস্ট অ্যাডভান্স বায়োলজি কোর্সে। সো তোমার সাথে ইনশাআল্লাহ দেখা হবে বায়োলজি কোর্সে। তোমাদের যদি এই মাস্টার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কনসিডার টু পারচেজ দিস কোর্স। এই কোর্সটি করলে এটা তোমার লাইফে সেরা একটা ইনভেস্টমেন্ট হবে, কারণ এই কোর্সটি করার মাধ্যমে বায়োলজিকে তুমি আসলেই ভালোবেসে ফেলবা এবং তোমার এইচএসসিতে বায়োলজিতে A+ ইনশাল্লাহ কনফার্ম। অ্যান্ড একই সাথে তোমাদের যদি স্বপ্ন থাকে মেডিকেল এবং ভার্সিটিতে বায়োলজি অংশে একদম কভাকভি রেজাল্ট করার জন্য, তাহলে এই কোর্সটা তোমার জন্য পারফেক্ট। কারণ এখানে এমন করে জিনিসগুলো সাজানো হয়েছে যাতে প্রত্যেকটা জিনিস তোমার মাথায় পার্মানেন্টলি গেঁথে যায়। আর আমি নর্মালি সেভাবেই পড়ানোর ট্রাই করি। তোমার কাছে যদি কোনো বইও না থাকে তাহলেও যাতে হচ্ছে জাস্ট আমার ক্লাসগুলো করে ওই নলেজটা দিয়ে তুমি পরীক্ষার ভেতরে খুব ভালো করে ফেলতে পারো। আর যেহেতু কোর্সের ভেতরে আমরা দাগানো বই রেখেছি সেটাও তোমাকে হেল্প করবে। যেহেতু আমরা ইনফোগ্রাফ দিয়েছি, ইনফোগ্রাফ দিয়ে কিন্তু অনেক কমপ্লিকেটেড জটিল স্টাফগুলো সংক্ষেপে ছোট জায়গার মধ্যে নিয়ে আসা যায়, সেটা কিন্তু তোমাদের জন্য আমি অ্যাভেলেবেল করে দিয়েছি। সো সেই জিনিসগুলো তুমি আমাদের কোর্সে পেয়ে যাবা। সো কোর্সে ভর্তি হতে নিজের ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে এখনই ভর্তি হয়ে যেতে পারো। দেখা হবে তোমার সাথে কোর্সে। থ্যাংক ইউ সো মাচ।